ভবঘুরে সমরাঙ্গন লিখেছেন তাজরিন ফারিহা, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 6। ভোরের নির্মল হাওয়ায় নিশাত, মানহা আর নাচিয়া হাঁটতে বেরিয়ে পড়েছে। চারিপাশে এখনো আলো ফোটেনি। ফজর পরে পুরনো ভিটা দেখানোর উদ্দেশ্যে ননদকে নিয়ে বেরিয়ে পড়েছে নিশাত। মানহা অনেক আনন্দিত ভাবিদের আগের বাড়ি দেখবে বলে। নিশাত মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে আশপাশটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন গাছগোছালি, বুনো ফুলো, লতাপাতা মুক্ত মিঠো পথ পেরিয়ে তারা পৌঁছালো নিশাতের আগের ভিটায়, যেখানে বর্তমানে বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। নাচিয়া বড় বোনের কথায় ঝুঁপি এনেছিলেন একটা শাকসবজি তুলে নেওয়ার জন্য। তারা গল্প করতে করতে শাকসবজি তুলল। নিশাত শাক তুলতে তুলতে মুচকি হেসে মানহাকে উদ্দেশ্য করে বলল, ঘরের বেটাকে রেখে আশায় খারাপ লাগছে নাকি নতুন বউ? মানহা চমকে ভাবির দিকে চাইল। নাচিয়া একটু দূরে সবজি উঠাচ্ছে। মানহা লজ্জা পেলে ভাবির কথাই বলল, খারাপ লাগবে কেন? ওই যে স্বামী রেখে একা একা হাঁটতে বেরিয়েছ তাই। শত হোক, নতুন নতুন সবারই মনে স্বামীর বিয়ের ফ্যান্টাসি থাকে। বিয়ের বছরখানেক পর ফ্যান্টাসি বর্ণাসীতে রূপান্তরিত হয়। মানা অবচুরে বলল, বর্ণাসটি কি? বর্ণা মানে পোড়া জ্বালা, ফ্যান্টাসির সাথে মিলিয়ে বললাম আর কি। বাকিটুকু আর না বলি, তুমি না হয় বুঝে নাও বলে মুচকি হেসে কাছে কাছে মনোযোগ দিল। মানা ভাবের কথা চিন্তায় পড়ে গেল। আসলে বিয়ে নিয়ে তার এমনিতেও বিদুর শেষ নেই। ছোট থেকে বিয়েকে সে ভীষণ ভয় পায়, প্রায় সবার মুখেই শুনেছে, দেখেছে শ্বশুরবাড়ি অন্যরকম হয়। প্রথম প্রথম ভালো ব্যবহার করলেও পরবর্তীতে তাদের আসল খোলস উন্মোচিত হয়। ধীরে ধীরে শুরু হয় বউয়ের প্রতি মানসিক টর্চার। স্বামী ওনাকে যা ইচ্ছে তাই ব্যবহার করে। সারাদিন পর কাজ করে এসে কোনো পুরুষই সাংসারিক কাচাল শুনতে পছন্দ করে না। তারপর শুরু হয় ঝগড়া, মারধর, বিচার, সালিশ, ডিভোর্স। ভাইরা তো ভাবির সাথে ঠিক আচরণ করে না। ভাবির ইনকামের সংসারটা চলে, পরবর্তীতে ইহাবো কি এমন হয়ে যাবে? মানহা আর ভাবতে পারল না। তার গা ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিশাত মানহার দিকে তাকিয়ে দেখল মানহা কাঁপছে। সে দ্রুত মানহাকে ধরল। নিশাত বলল, কি হলো তোমার? মানহা হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি আমার প্যানিক অ্যাটাক আসছে। নিশাত মানহার এই রোগ সম্পর্কে অবগত নয়। সে উদ্বিগ্ন হয়ে মানহার মাথা ডলে দিতে লাগলো। নাজিয়াও কাজ ফেলে ছুটে এসেছে। নিশাত নাজিয়াকে দেখে বলল, একটু পানি আন নাজি। নাজিয়া বোনের কথায় এক ছুটে পানি আনতে চলে গেল। নিশাত মানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আমাকে মাফ করো বোন, তুমি কি আমার কথায় অ্যাটাকের শিকার হয়েছ? ভাবি জড়িয়ে ধরে আস্তে আস্তে একটু শান্ত হলো মানহা। তারপর আস্তে বলল, না, আমার বিয়ে ভীতু আছে ছোট থেকেই, তাই ওসব ভেবে কাঁপুনি দিয়েছে গায়ে। নিশাত মানহার অন্যার উপর দিয়েই মাথা ডলতে থাকলো। তারপর ধীর কণ্ঠে বলল, তোমার শ্বশুরবাড়ির লোকজন ভালো নয় মানহা, সত্যি বলবে। নিশাতের কথা শুনে মানহা দ্রুতস্বরে সহিত বলতে লাগলো, অনেক ভালো, বিশেষ করে আমার শাশুড়ি আম্মু এত চমৎকার একজন ব্যক্তিত্বের মানুষ, তুমি দেখলে অবাক হতে, বাধ্য হতে। ভাবি, এই মানুষটার সাথে আমার থাকলে এত ভালো লাগে কি বলবো। আমার তো শাশুড়ি আম্মুর সাথে সারাক্ষণ কাটাতে ইচ্ছে করে। আমার জীবনে এরকম চমৎকার ব্যক্তিত্বের নারী আমি খুব কম দেখেছি। একজন তুমি, আরেকজন আমার শাশুড়ি। তোমাদেরকে চোখ বন্ধ করে আমি 100তে 100 দেব। মানহা নিশাতের কোলের মধ্যে আরেকটু গুটিয়ে পড়ল। নিশাত মানহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তাহলে প্যানিক অ্যাটাক করেছো কেন? ওই শয়তান যে মনের মধ্যে কত কুচিন্তা এনে দেয়, ওসব ভেবে আর কি। আলহামদুলিল্লাহ, এখন ঠিক আছি। নিশা তো আলহামদুলিল্লাহ পড়ল। নাজিয়া পানি এনেছে দূরে টিউবওয়েল থেকে, তাই দেরি হয়েছে। মানহা বিসমিল্লা বলে পানি 3বার খেলো। মানহাকে বিশ্রাম নিতে বলে তারা বাকি কাজ করলো। তারপর চারিদিকে একবারে ফকফকা পরিষ্কার হয়ে এলে বাড়ি থেকে রওনা হলো সবাই। বাড়িতে ঢুকতেই দেখলো রাবেয়া খাতুন সকালের নাস্তার জন্য লড়কি দিয়ে রান্নাঘরে যাচ্ছেন। নিশাতকে দেখে বললেন, ঘোড়া শেষ? নিশাত মায়ের হাতে চাবি তুলে দিয়ে বলল, ঘোড়া আর কি, এখান থেকে ওখানে দেখো কত সবজি হয়েছে। কতদিন যাও না ও বাড়িতে? রাবেয়া খাতুন ঝাঁপি নিয়ে রান্না করে দাও আর রাখলেন। বললেন, বেশ অনেকদিন হয়েছে যাওয়া পড়ে না, তাই তো কাল তোকে বললাম তোর ননদকে নিয়ে যেতে। একটু ঘোরাও হলো, সাথে শাকসবজি পেলে নিয়ে আসাও হলো। নিশাত আর কিছু না বলে পুকুরে মুখ ধুতে চলে গেল। মানহা নাচিয়েও মুখ ধুয়ে ঘরে চলে গেল। নিশাত ঘরে ঢুকে অবাক হলো, মারওয়ান নাহওয়ান কেউ নেই ঘরে। নিশাত ঘর থেকে বেরিয়ে রান্না করে গিয়ে বলল, মা তোমার জামাই আর নাতি কই? বাইরে গিয়েছে সবাই, তোর বাবাই নিয়ে গেল তোর জামাই আর ননদের জামাইকে। জামাই যেতে চাচ্ছিল না, তোর বাবা ধমকে টমকে নিয়ে গেল। নিশাত অবাক হয়েছে, মারওয়ানকে জোর করেও কেউ কোনো কাজ করাতে পারে না যতক্ষণ না তার মর্জি হয়। আজকে বাবাকে ধমকেই চলে গেল, কাহিনী কি? যাই হোক, বেশি কিছু না ভেবে মায়ের হাতে হাতে কাজ করে দিতে লাগলো। বেশ বেলা করেই মারওয়ান, ইহাব আর নাসির উদ্দিন বাসায় আসলেন। মারওয়ানের মুখে একেবারে পেটকুটে হয়ে আছে। ইহাবের কোলে নাহওয়ান জুস খাচ্ছে। মারওয়ান মুখ গম্ভীর করে ঘরে চলে গেল। ইহাবও ঘরে গেল। নাসির উদ্দিন নিশাতের হাতে প্যাকেটটা দিয়ে বললেন,
এখানে তোর আর তোর ননদের কিছু জামা আছে, তুই নিজের হাতে দিস মেয়েটাকে, মাহবুবের বেটিকে তো কিছুই দিতে পারলাম না, তাই ভাবলাম কিছু দিই। নিশাত খুশি হয়ে নিল, ব্যাগগুলো নিয়ে ঘরে চলে গেল। নুকে মারওয়ানকে শোয়া দেখলো, বলল, কি হয়েছে? মারওয়ান কপালের ওপর থেকে হাত সরিয়ে বলল, ঢাকা হওয়ার টিকিট কেটেছি, সব কিছু গোছগাছ করে নাও। নিশাত অবাক হয়ে পড়ল, হঠাৎ ঢাকা যাওয়ার টিকিট কেটেছেন কেন? তা জেনে তোমার কি কাজ? স্কুলের চাকরিটা কি হারাতে চাও? কতদিন হয়েছে এখানে এসেছি, হিসেব আছে? বাড়িওয়ালা ফোন দিচ্ছিল ভাড়ার জন্য। আর তোমার বাবাও, আমার বাবা দুজনেই যাবেন আমাদের সাথে। নিশাত অবাক হয়ে বলল, বাবা আব্বা দুজন যাবেন? আপনি মিথ্যে বলছেন নাকি? না, বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। নিশাত ঘোরের মধ্যে পড়ে গেল যেন। উফ মা, কেঁদো না তো। এই মহিলা মানুষের কাজ খালি প্যাচ করা, যেখানেই মহিলা সেখানেই কান্নাকাটি। এত কাদার কি হলো? মরে তো যায়নি, বেঁচে যেহেতু আছে, আবার আসবো। তাও দয়া করে কান্না থামাও। খুব বিরক্তিকর হয়ে কথাটা বলল মারওয়ান। ছেলের কথা শুনে মাইমুনা বেগম কান্না আরও বেড়ে গেল। মাকে কিছু বলতে না পেরে মারওয়ান এবার নিশাতের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, বাপ সাথে যাচ্ছে না? এত কান্নার কি হয়েছে? সে সকাল থেকে শুরু হয়েছে, এখন বিকেল হয়ে গিয়েছে, তবুও প্যাচর থামে না। বলি, গলাও কি ব্যথা করে না? তারপর ধমকে কান্না থামানো নিশাতের হেঁচকে উঠে গিয়েছে লোকটার ধমকে। এত পরিমাণে পাষাণ হৃদয়হীন লোক জীবনেও দেখেনি সে। কান্নাও নাকি কারো বিরক্ত লাগতে পারে। একটু মন খুলে কাঁদতেও দিল না, পাথর একটা। মারওয়ান যখন তাতে ধমকাচ্ছিল, তখন ইহাব কোত্থেকে দৌড়ে এসে নাহওয়ানকে জড়িয়ে ধরে চিল্লিয়ে কান্নার ভঙ্গিতে বলল, রসগোল্লাটাকে ঠিকমতো খেতেও দিল না আমাকে। এখন লোভ দেখিয়ে এই রসগোল্লাকে নিয়ে গেলে আমি বাঁচবো কি করে? এই রসগোল্লা আমার কাছে থাকবে। বলে আবার কান্নার ভঙ্গি শুরু। নাহওয়ান ভয় অবাক দুটোই হয়েছিল। বাবার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা পুবা কাটে। মারওয়ান ডেকে ফায়ার হয়ে ইহাবকে ধাক্কিয়ে সরিয়ে বলল, ওই বেটি, ঢং করিস কি জন্য? চুপ কর, নাইলে থাপড়ে চুপ করাবো। ইহাব মুহূর্তের মাঝে থেমে গিয়ে অবাক হয়ে বলল, বেটি? কে বেটি? মারওয়ান কিরমির করতে করতে বলল, কেন, নিজেকে ব্যাটা ভাবিস নাকি? ইহাব নিরহ গলায় বলল, তো কি ভাববো, আমি তো ব্যাটাই। এনি ডাউট? তুই ব্যাটা বেটি কোনোটাই না, তুই হলি বাল। বালের ঘ্যানর শুরু করেছে বেটি কোপ মতো। ইহাব মুখ গম্ভীর করে বলল, মুখ খারাপ করিস কেন? মারওয়ান নির্লিপ্ত কণ্ঠে বলল, 100 বার করবো। আমার সাথে যতবার কথা বলতে আসবি ততবার করব। যদি নিজের প্রেস্টিজ নিয়ে থাকতে চাস তাহলে আমার সামনে পড়বি না, পড়লেই আমার মুখ খারাপ হবে আর তোরে গড়াতে ইচ্ছা করবে। সো বি কেয়ারফুল। বিকেল 5টা, বাসের মধ্যে বসে আছে নিশাত, মারওয়ান, নাহওয়ান, মাহবুব আলম আর নাসির উদ্দিন। নিশাতের বিশ্বাস হচ্ছে না সে ঢাকা যাচ্ছে। মাকে ছেড়ে আসতে কলিজা ছিঁড়ে আসছিল। সকালে নাস্তা করে বাবাকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি চলে এসেছে। শাশুড়ির সাথে দেখা করে গোছগাছ করে নিয়েছে সে। মা ও শাশুড়ি দুজনেই রান্না করে দিয়েছেন। বিভিন্ন শাকসবজি, ফল, পিঠা দুই মাই দিয়েই দিয়েছে। এত কিছু বহন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, তবু নিতে হচ্ছে, না হলে কষ্ট পাবেন তারা। মা আর শাশুড়ি কান্নায় নিশাত ভেঙে পড়েছিল বারবার। মাকে আবার কতদিন পর দেখবে এই ভেবে কাঁদতে কাঁদতে গলা বসে গিয়েছে নিশাতের। মানাহা ও নিশাতকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। সব কিছু এত তাড়াহুড়োই হইল যে নিশাত কিছু বলার বা সুযোগও পায়নি। বাবা আর শ্বশুর যাচ্ছে বলে একটু ভরসা পাচ্ছে। মারওয়ান একেবারেই চুপ, কোনো কথা তেমন বলছে না। কি লোক! মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো সান্ত্বনা দেয়নি। উল্টো আবারও গম্ভীর গলায় মেজাজ দেখিয়ে এসেছে। নিশাত ক্লান্ত হয়ে বাসের সিটে হেলান দিয়ে রইল। নাহওয়ান বাবার বুকের ওপরে শোয়া। বাস চলছে। ঠান্ডা বাতাসে তাদেরকে ছুঁয়ে যেন পড়েছে নিজের গন্তব্য ফেরার সময় হয়েছে। নিত্যদিনের মতো সকাল সকাল নিশাত তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করেছে। একা হাতে কাজ করতে হিমশিম কাচ্ছে সে। এতদিন মা শাশুড়ির রান্না খেতে খেতে শরীরে অলসতা জেগে বসেছে। কাল রাত 12টায় পৌঁছায় বাসাত। এসে মায়েদের দেওয়া তরকারি গরম করে ভাত বসিয়ে দিয়েছে। তারপর গরম গরম ভাত শ্বশুর ও বাবাকে দিয়েছে চটপট। তাদের খাওয়া হয়ে গেলে ফাঁকা রুমটা তাদের জন্য গুছিয়ে দিয়েছেন। বেচারি কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিল। রাত 3টার সময় সব কাজ ইস্তফা নিতে পেরেছে সে। রাতে দেরি করে ঘুমানোর জন্য উঠতে কষ্ট হচ্ছিল, তবুও ফজরের নামাজ পড়ে রান্না করে চলে এসেছে। ঘরে বাবা শ্বশুর আছেন, তাদেরকে নাস্তা দিতে হবে টাইম টু টাইম। মাহবুব আলম ও নাসির উদ্দিন মসজিদ থেকে এসেছেন অনেকক্ষণ হয়। নিশাত চা বিস্কুট দিয়ে গেছেন তাদের। দুই বন্ধু সারা রাত গল্প করে কাটিয়েছেন। এখনও চা খেতে খেতে গল্প করছেন। চা শেষ হলে মাহবুব আলম খালি চায়ের কাপ রান্না করে রেখে আসার জন্য এলেন। এসে দেখলেন নিশাত খামে অস্থির হয়ে রুটি বেলেছে, আজ ভাসছে। আর ভীষণ মায়া লাগছে। ঢাকার মেয়েটা সারাক্ষণ কাজ করতে করতে শেষ হয়ে যায়, আর ওই বেয়াতবটা নাক ডেকে ঘুমায়। বেয়াতব জন্ম দিয়েছে সে। তিনি বেসিনে চায়ের কাপ দুটো ধুতে লাগলেন। নিশাত তা থেকে দ্রুত এগিয়ে এসে বলল, আপা এসব কী করছেন? আর রাখুন। মাহবুব আলম কাপ ধুতে ধুতে বললেন, ছেলেকে তো মানুষ বানাতে পারিনি, তাই নিচে না হয় কাজ কিছুটা বসিয়ে দেই, তুমি বাকি কাজ করো মা।
নিশাত বুঝলো, বলেও লাভ হলো না। তিনি ঢাকায় এসে নিশাতকে সবসময় কাজে সাহায্য করবেন, এটা তার অভ্যাস। তাই আর কথা না বাড়িয়ে রুটি বেলোতে লাগলো নিশাত। মাহবুব আলম কাপ ধুয়ে রেখে দিলেন। তারপর নিশাতকে বললেন, দাও কয়টা রুটি ভেজে দিন। লাগবে না আপা, আপনি যান তো, আমার হয়ে এসেছে, এক্ষুনি আপনাদের নাস্তা দেব। মাহবুব আলম কোনো কথা শুনলেন না। রুটি একটা তাওয়ায় দিয়ে সেঁকতে সেঁকতে বললেন, এইমাত্র চা বিস্কুট খেয়েছি, এখন আবার কিসের নাস্তা, পরে খাবো। তুমি আস্তে আস্তে কাজ করো মা। নিশাতের চোখ ফুলে জল বেরোতে চায়। এত চমৎকার শ্বশুর শাশুড়ি তাকে দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। এত ভালো মানুষগুলো ছেলে হলো এমন কেন, সেটাই ভেবে পায় না নিশাত। সে আর কিছু না ভেবে আবারও রুটি বেলায় মনোযোগ দিল। এদিকে নাসির উদ্দিন মাহবুব আলমকে আসতে দেখে রুম থেকে বেরিয়ে রান্না করে যেতে যেতে মেয়ে আর বন্ধুর গলা শুনতে পেল। তিনি চুপচাপ হেঁটে রান্না করে দরজায় দাঁড়িয়ে দেখলেন নিশাত বলছে, আপা রুটি উড়ে গেল তো। মাহবুব আলম দাঁতে জিব্বা কামড়ে হাই হাই করতে করতে রুটি নামালেন। এরপর মাহবুব আলম বললেন, বুঝলি বুড়ো হয়ে গিয়েছি তো, তাই কোনো কাজ ঠিকমতো করতে পারি না। নিশাত মুচকি হেসে বলল, তাই তো বললাম আমাকে দিন, আপনি রেস্ট করুন। আরে মেয়ের কাছে একটু হেল্প করি আপা, হয়েছে কি এমনি এমনি। মানহার তুমি আমার কাছে সমান। ওকে যেমন একা একা কাজ করতে দেখলে খারাপ লাগতো, তেমন তোমাকেও তো একা একা কাজ করতে দেখলে খারাপ লাগে। তুমি তো আমার কাছে তোমার বাবার আমানত মা। এই আমানতের তোমার খেয়াল করা দায়িত্ব আমার। কথাটা শুনে নাসির উদ্দিন পেছন থেকে বললেন, আমানতটা তোর ছেলেকে দিয়েছিলাম আদর যত্ন করে রাখতে, অথচ সে নাক ডেকে ঘুমায়, আর আমার মেয়ে রান্নাবান্না ইনকাম সব করে তাকে খাওয়ায়। দেখছি তো মেয়ের বাসায় এসে কেমন যত্ন করে মেয়ের। ভেবেছিলাম রান্নাবান্নায় অন্তত সাহায্য করে, কিন্তু আমার ধারণা একটু পুরোটাই ভুল। নিশাত বুঝলো বাবা রেগে যাচ্ছেন, তাই তাড়াহুড়ো করে বলল, না না বাবা, সে সাহায্য করে। কালকে জার্নি করে এসেছি তো, তাই সারা রাত ঘুমায়নি। সকালে একটু চোখ বুঝেছে। তোমাদের জামাইয়ের ঠিকমতো ঘুম না হলে মাথা ব্যথা করে। জামাইয়ের সাফাই খাওয়া বন্ধ করো। জানি তো তুইও করেছিস। তুই সবার শেষে ঘুমাতে গিয়েছিস, আমি দেখিনি। ও তো খেয়েই নাকটাকে ঘুমানো শুরু করেছে, আর তুই বলছিস সারা রাত ঘুমোয়নি। ওর হয়ে একটা কথাও তোর মুখে শুনতে চাই না। এসেছি তোর সংসার দেখতেই। ওর সব গতিবিধি দেখে তোকে এবার সাথে করে নিয়ে যাব। সেই সুযোগ এটা ওর। মাহবুব, তুইও কান খুলে শুনে রাখ। তোর ছেলেকে ঠিক হতে বল, না হলে বউ হারাবে বলে দিস। এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। বলে তিনি চলে গেলেন। নিশাত আর মাহবুব আলম হতাশ হলেন। তারপর সব কাজ তুই শ্বশুর বৌমা মিলে শেষ করলো। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আজ কিছু কাজ করে দিয়েছেন মারওয়ান। কালকে জার্নি করতে নিশাত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই মারওয়ান নিজ থেকেই কাজ করেছে। নিশাত ঘুম থেকে উঠে দেখলো বাজার করা। নিশাত অবাক হয়ে গিয়েছে। ঘরে কোনো বাজার ছিল না, যেহেতু বেশ কিছুদিন গ্রামে ছিল, তাই বাজার দেখে ভেবেছে মাহবুব আলম বাজার করে এনেছেন। কিন্তু যখন শুনলো মারওয়ান বাজার করেছে, তখন একেবারে বিস্মিত হয়ে গিয়েছিল। যাকে ধরে বেঁধেও বাজারে পাঠানো যায় না, সে গিয়েছে অবিশ্বাস্য। সে আর কোনো কিছু না ভেবে রান্না জোগাড়ে লেগে গেল। নাসির উদ্দিন নাহওয়ানকে উঁচু করে ধরে বললেন, ভাই আপনি শিশি করে দিয়েছেন নানার কোলে। নাহওয়ান ঠোঁট ফুলে কান ডলে বলল, দাইল হয়ে গেছে, একটু করছি, বেঁচে কলি নাই। নাসির উদ্দিন হতাশ হয়ে বললেন, তাই বলে আমার সদ্য গোসল করা শরীরে একটু সিগন্যাল দিতেন। মারওয়ান লুঙ্গি ধরে বীরের মতো হেঁটে আস্তে আস্তে বিড়বিড় করে বলল, একদম উচিত হয়েছে, বুড়ো জ্বালিয়ে খেয়েছে কয়েকদিন। ইস, ছোট থাকলে আমিও করতে পারতাম, মনের জ্বালা কমতো। নাহওয়ান বাবাকে দেখে তার কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো। নাসির উদ্দিন নাতির প্যান্ট পাল্টে মারওয়ানের কোলে দিয়ে আবার গোসল করতে চলে গেলেন। মারওয়ান ছেলেকে উঁচিয়ে বলল, শুধু ছোটটা করেছিস, বড়টাও করবি যখন করার মতো করতি। খুবই দুঃখজনক। শুধু শুশু করেছিস দেখে কেবল চকলেট পাবি, চিপস পাবি না। না। হ্যাঁ। বলে ছেলেকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। ছেলেকে গোসল করিয়ে নিজেও করলো। তারপর ছেলেকে খেলনা দিয়ে রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের সামনে দিয়ে যেতে যেতে শুনল নাসির উদ্দিন বলছেন, বুঝলি মাহবুব, নাতি পুরাই তোর ছেলের মতো হয়েছে। মনে আছে তোর ছেলেকে নিয়ে একবার ছোট থাকতে আমার পাশে গিয়েছিলি? তখন আমি কোলে নেওয়ার সাথে সাথে আগু করে দিয়েছিল। আজকে তোর নাতিও তার বাবার ধারা অনুসরণ করে হিসু করে দিয়েছে। একেবারে ষোলকলা পূর্ণ করেছে বাপ বেটা। একজন হাগু আরেকজন হিসু, কোনোটাই বাদ রাখেনি তোর আওলাদরা। কথাটা শুনে মারওয়ান একেবারে হতভম্ব হয়ে গেল। একটু আগে শ্বশুরের কোলে মূত্র বিসর্জন করার ইচ্ছে যে আরও কয়েক বছর আগে হাগু করে পূরণ করে এসেছে, এটা তো জানতো না সে। তার খুশি খুশি লাগছে কেন জানো। একদম উচিত কাজ করেছিস তুই মারওয়ান। মনে মনে নিজেকে বাহবা দিতে দিতে রান্নাঘরের দিকে এগোলো। সেখানে গিয়ে দেখলো নিশাত চুলোয় তরকারি রান্না করছে। কি সুগন্ধ বের হয়েছে, আহা। নিশাত গরুর গোস্ত রান্না করেছে এক মনে। মারওয়ান নিশাতের পেছনে দাঁড়ালো। নিশাত মাথার উপর দিয়ে দেখলো গোস্ত কষাচ্ছে নিশাত। মারওয়ানের মনটা একটু আগের কথা শুনে ফুরফুরা হয়ে আছে, তাই তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। কি মনে করে দুই হাতে নিশাতকে পেছন থেকে বস্টনির মধ্য ধরল।
অমনি নিশাত গরম কাঠি লাগিয়ে দিল হাতে। মারওয়ান শব্দ না করে দ্রুত হাত সরিয়ে নিল। মারওয়ান সরে যেতেই নিশাত পেছন ফিরে রাগী গলায় বলল, গরমের মধ্যে আলগা পিরিত দেখাতে এসেছেন? মিমরতি হয়েছে আপনার? গরমে পাচ্ছি না, আর উনি নাটক করতে এসেছেন। নাটক সিনেমা পেয়েছেন? নায়ক জড়িয়ে ধরলে নায়িকা গলে গিয়ে লিলুপুতু শুরু করবে এরকম ভেবেছেন? দূরে যান। রান্না করে রান্নার সময় গরমে সব কিছু বিরক্ত লাগে। আপনাকেও এখন বিরক্ত লাগছে। উফ, অসহ্য। বলে মাথার ওড়না খুলে পেছনে মুখ তুলো। গরমে মুখ তৈলাক্ত হয়ে গিয়েছে, ঘামে পেট ভিজে জবথব করছে, মাথা থেকে আগুন বের হচ্ছে তার। মারওয়ান বুঝল বেচারি আসলে গরমে অস্থির হয়ে গিয়েছে, তাই বলল, ওড়না খুলে রান্না করো, এখানে তো কেউ আসবে না। নিশাত মুখ ধুয়ে ফেলল। হ্যাঁ, ঘরে বাবা শ্বশুরের সামনে ওড়না খুলে রাখবো, যেমন লোক তেমন তার বুদ্ধি। বলে আবারও গোস্ত নাড়তে লাগলো। মারওয়ান মুখ গম্ভীর করে চলে গেল। নিশাতকে একটু জ্বালাতে এসেছিল, এখন নিচে জ্বলে যাচ্ছে। মনে মনে বলল, বালের নাটক করতে গিয়েছিল, হাত পুড়িয়ে আসলাম। যদিও অতটা লাগেনি, তবুও লেগেছে তো। বিশাল রুমের টেবিলের চতুর্দিকে গোল হয়ে বসে আছে নেওয়াজ সাবির, জিহান, আদহাম, আরও অনেকে টুকটাক আলোচনা করছে সবার মধ্যে। কিছুক্ষণের মধ্যে হেড প্রবেশ করে সবাই দাঁড়িয়ে গেল। হেড সবাইকে ইশারায় বসার অনুমতি দিল। তিনি বসে আশেপাশে কাউকে খুঁজছেন। তারপর নেওয়াজকে উদ্দেশ্য করে বললেন, মুনতাসির যার ছুটি কাটিয়ে এখনও আসেননি? নেওয়াজ খুবই মোলায়েম গলায় বলল, জি না স্যার, তবে 2-1 দিনের মধ্যে অ্যাটেন্ড করবেন জানিয়েছেন। ওহ, ওকে। তারপর বেশ খানিকক্ষণ মিটিং চলল রুমটিতে। সকলে খুবই মনোযোগী শ্রোতার মতো হেডের কথা ও ইনস্ট্রাকশন শুনল। একে একে সবার মতামত নিলেন হেড। এরপর সবাইকে কিছু নির্দেশনা দিয়ে যেতে বললেন। সবাই চলে গেলেও বসে রইল নেওয়াজ সাবির ও জিনান আদহাম। হেড তাদেরকে বললেন, তোমাদের মিশনের কি খবর, কতদূর এগোলো কাজ? জিনান কাছে টেবিলে হাত ঠেকিয়ে বলল, বেশ কিছু তথ্য জোগাড় করেছি আমি। টেরোরিস্ট মনে করে নির্দোষ কিছু মাদ্রাসার ছাত্র ও হুজুরকে গুম করা হয়েছে। এছাড়াও খুন করা হয়েছে বেশ কিছু নিরাপরাধ ব্যক্তিকে। এগুলোর মাত্রায় বেড়ে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে এসবের পেছনে একজনই রয়েছে। নেওয়াজ সাবির গম্ভীর গলায় বলল, গত 1 মাসে আশ্চর্যজনকভাবে খুন বেড়ে গিয়েছে। এর মধ্যে নিরীহদের পাশাপাশি অপরাধীদের লাশও পাওয়া যাচ্ছে। কয়েক মাস আগে রেপ কেসের আসামিদের যে ভয়ানক খুন হলো, সেটার কোনো ক্লু এখনও পাওয়া যায়নি স্যার। হেড গম্ভীর হয়ে দুজনের কথা শুনছিলেন। তাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। তিনি ভাবছেন কিছু। বেশ কিছুক্ষণ পর মার্ভ জেনের সাথে পরিচয় হয়েছে তোমাদের? নো, এখনও তিনি সরাসরি জয়েন হননি এই ডিপার্টমেন্টে। শীঘ্রই হবে, ডোন্ট ওয়ারি। রিলি অন ইয়োর ওয়ান স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড কিপ পুশিং ফরওয়ার্ড। ট্রাস্ট ইন আল্লাহ। নেওয়াজ প্রফেশনালি বলল, থ্যাংক ইউ স্যার ফর ইয়োর গাইডস। হেড মাথা নাড়লেন। এতক্ষণ জিনান চুপ করেছিল, এখন মৌনতা ভেঙে বলল, স্যার, সাইফার ও জেন সাহেব দুজন কি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি? হেড মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। জিনান আধাম তার নীলচক্ষু কুঞ্চিত করে ফেলল। এরা বয়স্ক কেউ হবে তার দৃঢ় বিশ্বাস। 3 জন যুবক থাকতে নিশ্চয়ই আরও জোয়ান কাউকে একটা মিশনে দেবেন না হেড। এতটুকু পুরো ডিপার্টমেন্টের সবাই জানে। কি আছে সামনে সেটাই দেখার বিষয়। ঘোর তামশায় নিমজ্জিত কক্ষ। বিছানার শটান হয়ে শুয়ে আছে মারওয়ান। তার হাতে লালচে উজ্জ্বল গোলকটি জ্বলে উঠেছে প্রতি নিঃশ্বাসে। মৃদু কম্পনমান তার শরীর। কম্পনরত একটি হাত উঠিয়ে ললাটে ঠেকালো। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে মন্থর গতিতে মস্তক টিপতে লাগলো সে। কিছু একটা ভেবে চলেছে অনেকক্ষণ। কিছুক্ষণ আগে প্যান্টের পকেটে একটা মাছ করা চিরকুট পায়। চিরকুটটি খুলে সে থম মেরেছিল কয়েক মুহূর্ত। এটা কি ছিল? মারওয়ান, জানি সম্বোধনের বিরক্তি হবে, তাই সম্বোধন না না চাই। তোকে যেটা বারবার বলতে চাচ্ছিলাম শুনলি তো না, তাই চিঠিতেই জানাতে হলো। মাহবুব আঙ্কেল নিশ্চয়ই তোকে বলেছে মানহাকে বিয়ে করার উদ্দেশ্য। আশা করি বিয়ের ব্যাপারে আর রাগ নেই তোর। ওকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল আঙ্কেল, আর আমি তাদের পরিকল্পনা বানচাল করে দিয়েছি। প্ল্যান মাফিক এই বিয়েতে এগিয়েছি। আঙ্কেল এই বিয়েতে রাজি ছিল না। আমি জোর করে বিয়ে করেছি, একরকম অভিনয় করে শত্রুপক্ষের মনে কনফিউশন তৈরি করেছি। আমার মনে হয় ওকে যারা পাত্র সেজে দেখতে এসেছিল ওরা এই দলের কেউ হবে। তোর চারিপাশে বিপদ উৎপেতে আছে, সাবধানে থাকিস। ইতি, কেউ না। মারওয়ান চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলেছে। এই চিঠি কখন রেখেছে ইডিয়েটটা? 2 দিন ধরে খেয়াল করেনি তো? ভাগ্যিস প্যান্ট ধোয়নি, না হলে তো চিঠি ভর্তা হয়ে যেত। কিছুই ভালো লাগছে না তার, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তাই ঘর অন্ধকার করে রেখেছে। নিশাত পাশের রুমে শ্বশুর আর বাবার সাথে গল্প করছে। নাহওয়ানও মনে হয় ওখানে। কবুতরের বাচ্চাটা থাকলে মাথাটা টিপিয়ে নেওয়া যেত। তখন এই রুমের পর্দা সরিয়ে ছোট্ট মাথা উকি দিল। অবয়বটি ধীরে ধীরে হেঁটে বিছানার কাছে এসে ডাকলো, বাবা, বাবা। মারওয়ান মাথা যন্ত্রণায় ছটফটাচ্ছিল। উষ্ঠে এখনো সিগারেটের ধরা। ছেলের ডাক শুনে সিগারেটের খাটের কোণা দিয়ে নিচে ফেলল। ছেলেকে বিছানায় উঠিয়ে তার বুকের উপরে বসালো।
কথা বলতে বলতে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে গেল। নাওয়ান নাকে হাত দিয়ে বলল, ধোঁয়া টোয়া, পচা কুণ্ড। মারোয়ান নাক মুখ দিয়ে ধোঁয়া পার করে বলল, চুপ। তোর জল্লাদ নানা হাজির হয়ে চাপে সিগারেট খেয়েছে শুনে শান্তি মতো একটু সিগারেটও টানতে পারি না তোর মায়ের গোষ্ঠীর জন্য। পচা গন্ধ আবার কি? মায়ের গোষ্ঠীর সাথে থাকতে থাকতে সাধু হচ্ছিস? আগে তো চুপচাপ থাকবি, এখন গন্ধ বলা হচ্ছে একদম আলুর ভর্তা বানিয়ে ফেলবো। নাহুয়ান মায়া মায়া নজরে তাকে বাবার বুকের উপরে শুয়ে বলল, ইন্না বত্তা করলে মাইল দিবে। মারোয়ান ছেলেকে চেপে ধরে বলল, কারা এত বড় স্পর্ধা আমাকে মারবে? তাকেও ভর্তা করে ফেলবো। নাহুয়ান বাবার বুকে শান্ত হয়ে পড়ে রইল। মারোয়ান ছেলেকে ডাকলো, ওই কবুতরের ছাও। কি? মাথাটা একটু টিপে দে বাপ, অনেক দোয়া দেব যেন তাড়াতাড়ি বড় হয়ে আমার মাজাটাও টিপে দিতে পারিস। নাওয়ান বাবার কথার অর্থ পুরোপুরি উদ্ঘাটন করতে পারল না, ভাল করে তাকিয়ে থেকে বলল, আচ্ছা টিপি দে। মারওয়ান বুঝল ছেলে তার কথার মর্মার্থ বোঝেনি। ছেলের ছোট ছোট হাত যখন তার কপালে পড়ল তখন দারুণ শান্তি লাগলো। ছেলের দিকে তাকিয়ে দেখলো বাচ্চাটা 2 হাত দিয়ে বহু কষ্ট করে জোর দিয়ে কপাল টিপতে যাচ্ছে, কিন্তু সাউটা শরীরে এত জোর মারওয়ানের কাছে হালকা পলকের ছোঁয়ার মতোই লাগছে। আরামে কখন যে গভীর নিদ্রায় তলিয়ে গেল ঠিক ঠাহর করতে পারল না সে। ইয়াব মানহাকে সাদা কালো মিশেলের একটি পার্সিয়ান বিড়াল এনে দিয়েছে। বাবার বাড়ি থেকে এসে মানহার প্রায় মন খারাপ থাকে, একা একা বোরিং লাগে। তাই উর্মি ভুইয়া ইহাবকে বিড়ালের কথা বলেছে, পোষা পানি থাকলে মনটা যদি একটু ভালো হয়। মানহা বিড়াল দেখে লাফ দিয়ে উঠেছিল। তার কাছে প্রাণী দূর থেকে সুন্দর, ওদেরকে আদর করতে গেলে মানহার হার্ট অ্যাটাক হয়, প্রচণ্ড ভয় লাগে। ইহাব তো মানহার কাণ্ড দেখে হাসতে হাসতে করিয়ে পড়েছিল আর বলছিল, যার সামান্য বিড়ালে এত ভয় তার তো আমাকে ভয় হবে, এটাই স্বাভাবিক। তোমাকে খেয়ে ফেলবে নাকি? মানহা চোখ মুখ লাল করে বলল, এটাকে সরান, আমার ভয় লাগছে। পশু পাখিতে যে কোনো সময় কামড় দিতে পারে, দূরে সরান। ইয়া পায়ের উপর পা তেলে সোফায় হাত ছড়িয়ে দিয়ে বলল, আমি কামড়ালেও কামড়াবে না। সে ইজ সাচ আ জেন্টাল অ্যান্ড লাভিং ক্যাট, ওকে ভয় পাওয়ার কিছু নেই। ফ্লাপি কাম হেয়ার। ফ্লাপি বিড়ালের নাম। ডাক শুনেই ফ্লাপি লেজ নাড়িয়ে নাড়িয়ে মালিকের কাছে দৌড়ে এসেছিল। মানহা চেয়ে চেয়ে দেখছিল আর ভাবছিল অসভ্য লোকটা নাকি তাকে কামড়াবে। ছিছি কিসব কথা। আগের কথা ভাবতে ভাবতে মানহার ধ্যান ভঙ্গ হয়। লজ্জাও লাগছিল ইহাবের ওই কথা মনে করে। বিড়ালটা বেশিরভাগ সময় তার শাশুড়ির কাছেই থাকে। উর্মি ভুইয়া একটু একটু করে মানহার অ্যানিমাল ফোবিয়া দূর করছেন। মানহা আস্তে আস্তে বিড়ালের প্রতি ভয় কেটে যাচ্ছে। এখন বিড়াল দেখলেই লাফ দিয়ে ওঠে না, মাথায় আদর করে দেয়। কি যে কিউট বিড়ালটা। ফ্লাপির শরীরে হাতালে অনেক আরাম লাগে। ওর ঘন সাদা মোলায়েম লোমগুলো সারাক্ষণ হাতাতে ইচ্ছে করে। সাধারণ পার্সিয়ান বিড়াল দ্রুত পোষ মানে না, তবে ফ্লাপি খুব দ্রুতই পোষ মেনে গিয়েছে। দারুণ বিষক ফ্লাপি, একটু আদর করলেই চুপচাপ আদর খেতে থাকে। ওর পুরো শরীরটাই সাদা, শুধু পিঠের কাজটা কালো। ফ্লাপি সারাক্ষণ উর্মি ভুইয়ার কোলে আদরে বাচ্চার মতো পড়ে থাকে আর মানহা চেয়ে চেয়ে দেখে। উর্মি ভুইয়া আর মানহা বাড়ির লনে বসে আছে। সকালের মিষ্টি রোদ পোহাচ্ছে 2 শাশুড়ি বউ। মানহা খেয়াল করেছে উর্মি ভুইয়া তার সাথে মাত্রারিক্ত মিশনে এবং তাকে খুবই স্নেহ করেন। সচরাচর কোনো শাশুড়ি তার ছেলের বউকে এতটা আদরও করেন না। তার জানার মধ্যে শাশুড়িরা ছেলের বউকে তেমন পছন্দ করেন না, কিন্তু উর্মি ভুইয়া যেন ব্যতিক্রম শাশুড়ি। মানহা এটাও খেয়াল করেছে উর্মি ভুইয়া বাড়ির অন্যান্য সদস্যদের তুলনায় তার সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার কাছে কেন যেন এটা অস্বাভাবিক লাগে। এত চমৎকার একজন নারী তার স্বামী সন্তানের সাথে এমন নির্লিপ্ত ভাব নিয়ে থাকেন কেন? তার শ্বশুর তো যথেষ্ট যত্নশীল মানুষ, তবুও শাশুড়ির অন্যরকম বাতিরাগ আচরণের কারণ কি হতে পারে? তার কেন যেন উর্মি ভুইয়াকে রহস্যময়ী নারী মনে হয়। মনে হয় অনেক লুকায়িত জমে আছে তার কাছে, কিন্তু হাসির আড়ালে তা চাপা পড়ে রাখে। মানহা আচমকা জিজ্ঞেস করলো, আচ্ছা আম্মু, আপু তো আপনার কাজিন হয়, আপনাদের কি প্রেমের বিয়ে? উর্মি ভুইয়া ফ্লাপিকে আদর করতে করতে বললেন, কে বলেছে তোমার আব্বু আমার কাজিন হয়? সেদিন বললেন না আপনারা একই বংশের, কাজিন না হলে এক বংশের কেউ হয়। উর্মি ভুইয়া মুচকি এসে বললেন, বোকা মেয়ে, ভুইয়া বংশ কি খালি একটাই নাকি? তোমার শ্বশুর শাহবাজপুর গ্রামের ভুইয়া বংশের আর আমি রাজনপুর গ্রামের ভুইয়া বংশের মেয়ে। মানহা অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন তো সে ভেবেছে তার শ্বশুর শাশুড়ি কাজিন বর কোণে, এখন তো পুরোই উল্টে গেল। এ কিভাবে সম্ভব? একই পদবিতে ভিন্ন অঞ্চলে মানুষের বিবাহ আদৌ সম্ভব? এগুলো তার কাছে একেবারে অদ্ভুত এবং আলাদা ঘটনা। মানহা তার শ্বশুর শাশুড়ির কাহিনী শুনতে উৎগ্রীব হয়ে পড়ল। সে খুবই কৌতূহল নিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলো, ইন্টারেস্টিং, আপনাদের বিয়ে কিভাবে হলো আম্মু, জানতে পারি কি? উর্মি ভুইয়া ফ্ল্যাপিকে ছেড়ে শাড়ির আঁচল ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর লোনের সামনের গাছগুলো ছুতে ছুতে বললেন, ওগো উর্মিমালা, তরঙ্গের নাই ঢেউ খেলো আমার মনের উঠোনে। তোমার প্রেমেতে পড়ে ঝাঁপ দিয়েছি মন পুকুরে। তোমার স্মৃতিতে কাটে আমার সকাল বিকাল রাত্রি।
তুমি কি আমার সাথে থাকবে দিবারাত্রি? কবিতাটি আবৃত্তি করে তিনি বললেন, তোমার শ্বশুরের সাথে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন এই কবিতা আবৃত্তি করে তিনি ভালোবাসা নিবেদন করেছিলেন। আমি পাত্তা দেইনি। ওইরকম মাস্তান রাজনীতিবিদকে কেই বা পাত্তা দেবে? মেয়েরা এতে করলেও আমার এসব পুরুষের প্রতি কোনো আকর্ষণ কাজ করতো না। যদিও তাকে আমি সেদিন প্রথম দেখেছিলাম, কিন্তু তিনি আমায় বহু আগেই দেখেছেন। এটা বিয়ের পর জানতে পারি। সারা রাত জেগে নাকি সে এই কবিতাটা শুধু আমার জন্য লিখেছেন। বিয়ের পর এই কবিতাটি আমার কবিতার সমগ্র ডায়েরিতে ঢুকে রেখেছিলাম। সে জানে না আমার মুখস্থ হয়ে গিয়েছে এটা। আনাড়ি হাতে একেবারে খারাপ লেখেনি। রাজনীতি করেও এতটুকু যে লিখেছে এটাই তো অনেক। তার হয়তো বা মনেও নেই এই কবিতার কথা, বহু আগের কাহিনী। মাথায় ছন্দ এসেছে আর লিখে ফেলেছেন। কাগজটাও হারিয়ে ফেলেছে সম্ভবত, ভাগ্যিস আমি টুকে রেখেছিলাম। মানহা মন্ত্রমুগ্ধের মতো শাশুড়ির কথা শুনছিল। উর্মি ভুইয়া থেমে যাওয়া শাশুড়ির দিকে চেয়ে পড়তেই লক্ষ্য করে তার ঠোঁটের কোনো স্মিত হাসি। মানহার ঠোঁটেও হাসি। শাশুড়িকে স্মৃতিমন্তর করতে দেখে ভালো লাগছে তার। শ্বশুর শাশুড়ির কাহিনী শুনতে দারুণ লাগছে। সে চাচ্ছিল তার শাশুড়ি আরও কিছু বলুক, কিন্তু উর্মি ভুইয়া আর কিছু বললেন না। পাইপ দিয়ে কাজগুলোতে পানি দিতে লাগলেন। চেয়ারের উপরে চোখ হাত পা বিছানো বাঁধা অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে আছেন একজন। তার মাথাও মুখ থেকে অগলগল করে রক্ত পড়েছে। তার সামনেই পায়ের উপরে পা তুলে বসে কে আছে কেউ একজন। তার মুখোশটা কঠিন। লোকটির পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন। তার শিকারী নজর চেয়ারে বাঁধা ব্যক্তির ওপরে। ক্ষিপ্রগতিতে উঠে বাঁধা ব্যক্তিটি চুল মুখ উপরে তুললে বললে, তুই আমাকে আমার লোককে মেরেছিস? এত বড় কলিজা কিভাবে হয়? বহুত পার পেয়েছিস তুই না? আমার প্রত্যেকটা চাল ভেস্তে দিয়েছিস। আমাকে টুকরো টুকরো করে কুত্তা খাওয়াবো? কুত্তার বাচ্চা, আমার সঙ্গে পাঙ্গা? চেয়ারে বাঁধা লোকটি রক্তাক্ত ঠোঁট এলিয়ে হেসে বলল, বেশ করেছি। তুই যেমন আমার চাল ভেস্তে দিয়েছিস, আমিও দিয়েছি। হলো না সমান সমান? বলে আবারও হু হু করে হাসলো। সামনের লোকটি ব্যক্তিটির হাসির শব্দ চেয়ারে বারবার ঘষে বসিয়ে দিল। ব্যক্তিটির হাসি তবুও থামল না। লোকটি ফিসফিস করে বলল, বহু বছর আগে সম্পর্কে ফাটল ধরেছিল, মনে আছে নিশ্চয়? তোকে কিভাবে নাচাতে হয় সব আমার জানা আছে। তোর হেডাম বার করব। আমার খেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তোকে পিস পিস করবো শরীর বাচ্চা। তোকে খুন করতে বলেছি আর তুই শুধু আমার লোককে খুন করলি। তোকে দেখে নেব। ওকে, ওয়েটিং অ্যাম। ওপাশ থেকে গাড়ির আওয়াজে লোকটি তার দলবল নিয়ে ব্যক্তিটিকে শাসিয়ে চলে গেল। মানুষের পায়ের আওয়াজে চেয়ারে বাঁধা ব্যক্তিটি নড়ে চড়ে বসল। একটু পরে কানে বাড়ি খেল কিলার জাত। মধ্যরাতে মারওয়ান বাসায় এসেছে মাথায় ব্যান্ডেজ করে। মাহবুব আলম ওর তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, মাথায় আঘাত পেলে কি করে? মারওয়ান ঘরে ঢুকতে ঢুকতে জবাব দিল, ওই হালকা অ্যাক্সিডেন্ট করেছি। নাসির উদ্দিন বললেন, অ্যাক্সিডেন্ট করেছো মানে? রাত বাজে কয়টা? একটা। তুমি এই রাতের বেলা কোত্থেকে এলে এরকম গুরুতর অ্যাক্সিডেন্ট করে? এত রাতে কোনো ভদ্রবাড়ির পুরুষ বাইরে থাকে? কোন খারাপি করতে নামো নাকি এই মধ্যরাতে? মারওয়ান গম্ভীর কণ্ঠে শুনল, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। নাসির উদ্দিন বললেন, ভাগ্যিস মেয়েটাকে নাতি নিয়ে ঘুমিয়ে পড়তে বলেছিলাম, না হলে এই দশা দেখে কান্নাকাটি শুরু করতো। মেয়েটাকে চালিয়ে খেলো ওই ছেলে। ভাতকে চুপচাপ ঘুমিয়ে পড়ো। এত রাত পর্যন্ত বাহিরে থাকো কী জন্য? কোনো কাজকাম করো না, সারাদিন বাসায় পড়ে থাকবে? তা না, টই টই করে বাহিরে গিয়ে আকাম ঘটানো। কাজের কাজ কিচ্ছু নেই, ও কাজে এক্সপার্ট। বলে রুমে চলে গেলেন। মাহবুব আলম ছেলের দিকে কড়া চাহনি নিক্ষেপ করলেন। মারওয়ান বাবার নজরকে পাত্তা না দিয়ে বেসিনে মুখ ধুয়ে ভাত বেড়ে খেতে বসল। উফ, মাথা ভালোই আঘাত পেয়েছে, ভাত চিবোতে কষ্ট হচ্ছে। নাসির উদ্দিন হনহন করে হেঁটে এসে বললেন, এই ছেলে এই নাপাটা খেয়ে ঘুমিও। কোথায় মাস্তানি করতে গিয়ে কোনো পিটুনি খেয়ে এসেছে কে জানে। দোষ দেয় অ্যাক্সিডেন্টের। বলে আবার রুমে চলে গেল। মারওয়ান মুখ কুচকে শ্বশুর নামক আজব চিড়িয়ার দিকে তাকিয়ে রইল। মাহবুব আলম ছেলের ভাত খাওয়া পর্যন্ত পাশে বসে রইলেন, সাথে টুকটাক আলাপও করলেন। মারওয়ান রুমে ঢুকে দরজা বন্ধ করলো। মাথা ব্যথা টনটন করছে। ধীরে ধীরে সাত পাল্টে বিরক্তি মুখে কোনোয়ে মলম লাগালো। নিঃশব্দে খাটে শুতে নীলে দেখলো নিশা তার জায়গায় শুয়ে আছে। ছেলেকে দেওয়ালের সাথে কুলবালিশ দিয়ে বর্ডার দিয়ে রেখেছে। মারওয়ান একটা নিঃশ্বাস ফেলে খুব সাবধানে নিশাদকে বিছানায় মাঝে বরাবর এগিয়ে দিল। নিশাত হালকা নড়ে উঠল। মারওয়ান কোনো শব্দ না করে ছেলেকে চুমু খেয়ে নিশাতের পাশে শুয়ে পড়ল। ঘুম একটু কারো হতেই বুকের উপরে কারো ভার টের পেল। ঘুমের মধ্যেও বুঝতে পারল কে এটা। নিশাত ভোর ঘুমের থেকে উঠেই দেখলো মারওয়ানের পাশটা ফাঁকা। লোকটা রাতে আসেনি বাসায়। বাবা আব্বা বাসায় থাকতেও খামখেয়ালিপনা দেখাতে হবে তার। নিশাত চিন্তিত ভঙ্গিতে অজু করে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে দোয়া দরুদ পাঠ করে কোরআন তেলাওয়াত করলো। কেমন যেন লাগছে তার। আল্লাহর কাছে অবাক্ত কথাগুলো পেশ করে রান্নাঘরে গিয়ে দেখলো মারওয়ান চা খাচ্ছে, মাথায় ব্যান্ডেজ। নিশাত মারওয়ানের মাথায় ব্যান্ডেজ দেখে আতঙ্কিত গলায় এসে বলল, আপনার মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে? মারওয়ান চা খেতে খেতে বিরক্ত হলো। চোখ কঠিন করে বলল,
এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? সামান্য আঘাতে এমন ভাব করছো যেন মরে গেছি। মরলে 2-1 দিন কেঁদে আরেকটা ভালো থেকে বিয়ে করে ফেলো। তোমার বাপ তো আছেই তককে তককে। কোনোদিন আমি খালাস হব, আর তিনি তোমাকে নিয়ে একটা ঘরে বিয়ে দিয়ে উদ্ধার করবেন। নিশাতের চোখ ছলছল করে উঠল। এত বড় একটা কথা বলতে পারলো এই লোক, আটকালো না একবারও। আঘাত পেয়ে এসেও তার সাথে মেজাজ দেখানো হচ্ছে। নিশাতের ভারী রাগ হলো। একটা কথাও বলবে না এই লোকের সাথে। কেউ তাকে পাত্তা না দিলে ন্যাকামি করার সময় নেই। ভেবেছিল কিভাবে আঘাত পেয়েছে জানবে, এখন জানার কোনো ইচ্ছে নেই। সে চুপচাপ গম্ভীর মুখে সকালের নাস্তা বানাতে লেগে গেল। মারওয়ান একবার নিশাতকে দেখে চা শেষ করে কাপ রেখে বেরিয়ে গেল। নিশাত চায়ের কাপ মুখে দিয়ে দিল। শ্বশুর ও বাবার জন্য চায়ের পানি বসিয়ে দিল। ওনাদের হালকা বিস্কুট দিতে হয়। জিনান তার স্টাডি রুমে বসে পেপার আর কফি খাচ্ছে। তার নীল চোখ দুটো প্রথম দেখাতেই সবার নজর কাড়ে। এক ধরনের ঠান্ডা নিরক্ষেপতা বিরাজ করে, যেখানে যা তাকে আরও রহস্যময়ী করে তোলে। সংবাদপত্র ঘটে তাদের দেশের নিত্যদিনের হালচাল দেখে রেখে দিল সে। ফোন কেটে কারো নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে কল উঠলে পড়ল, আধাম স্পিকিং। আপনি আজকে ইন্টেলিজেন্স ইউনিটে থাকবেন মিস্টার মোন্তাজির? নো, আই এক্সিট। গতকাল আমি ছিলাম, বাট আপনি ছিলেন না। ব্যাড লাক। ওকে, নো প্রবলেম। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউ। টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক মিস্টার আধাম। রাত 1টা। বেশ পুরনো দ্বিতলা বাড়ির সামনে একটি জিপ গাড়ি তাড়া দাও। বাড়িটির ভিতরে জঙ্গলে আবৃত, কেউ থাকে না বিধায় পুরো বাড়িটা বৈদিক আবহ তৈরি করে আছে। অন্ধকারে বেইন বাড়িটি ঢুকতে গেলেই ঝাপসা মারমারে একটা অদ্ভুত তীব্রগন্ধ নাসারন্ধ্রে বাড়ি খায়। পুরনো স্যাঁতসেঁতে দেওয়াল জুড়ে রক্তের দাগ শুকিয়ে আছে। জিনান আধাম খুব সূক্ষ্ম নজরে দেওয়ালটি পর্যবেক্ষণ করলো। হাতে গ্লোভস, মুখে মাস্ক, চোখে নাইট ভিশন গ্লোভস পরা, হাতে ইউভি টর্চ লাইটে শুকনো রক্তের পরিমাপ করে ফেললো। তার অভিজ্ঞ চোখজোড়া পুরো রুমকে স্ক্যান করে মুহূর্তে মধ্যে পোর্টেবল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে আসবাবপত্র, জানালা সবকিছু দক্ষ হাতে স্ক্যান করে গম্ভীর ভাবনায় মগ্ন হয়ে গেল সে। জিনান রুম থেকে বেরিয়ে দেখল মোন্তাজির জায়েদ একটা কাঠের দরজায় পোর্টেবল স্ক্যানার দিয়ে স্ক্যান করছে। জিনান তার পাশে দাঁড়িয়ে শুধালো, ডিড ইউ ফাইন্ড এনিথিং মিস্টার মোন্তাজির? মোন্তাজির গম্ভীর মুখে বলল, ইয়েস। এবার মনে হয় অপরাধী খুব সহজেই ধরা পড়ে যাবে। জিনান নিজের লংকটে হাত ঢুকিয়ে মাথা নাড়িয়ে বলল, খুনি খুবই বোকামো করছে বুঝলেন। খুনের চিহ্ন মুছতে কোনো পদক্ষেপ নেয়নি। মোন্তাজির রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, হুম, তার আস্তানা এটা, তাই ভেবেছে নিজের আস্তানা সাফ করে কি হবে। প্রতিদিনই তো এখানে তার পদধূলি পড়ে। আমরা যে তার এই গোপন আস্তানা পেয়ে যাব বেচারা বোঝেনি। খুবই দুঃখজনক। জিনান কৌতুকপূর্ণ কথায় হালকা ঠোঁট পাকালো। নেওয়াজ পেছন থেকে বলল, খুনিকে এবার শীঘ্রই আমাদের টেরাই নেওয়ার পালা। কি বলেন মিস্টার জিনান অ্যান্ড মোন্তাসির? জিনান আধাম ও মোন্তাসির জায়েদ একই সাথে উত্তর দিল, ইয়েস মিস্টার নেওয়াজ। উভয় একসাথে বলাই তিনজনের গম্ভীরতায় হেসে উঠল। আলো আধারের ওই বাড়িটি যেন তাদের হাসিতে ভৌতিকতার রহস্যময় ছড়িয়ে দিল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। রাত 8টার একটু কম বেশি হবে। নিশাত দ্রুত হাতে খিচুড়ি আর গরম গোস্ত রান্না করেছে। স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল সে, রান্না করা হয়নি। সকালে রান্না করে গিয়েছে, সেটা দুপুরে খেয়েছে বাবা ও শ্বশুর। মারওয়ান ঘরে নেই। এই বৃষ্টির মধ্যে লোকটা কোথায় গিয়েছে কে জানে। ইদানিং লোকটা কেমন রহস্যময় আচরণ করে। কোনো কথাই তেমন বেশি বলে না। বেশিরভাগ সময় বাহিরে থাকে, যদিও আগেও থাকতো, তবে ইদানিং একটু বেশি বাহিরে থাকছে। 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে এক দণ্ড ঘরে থাকেনি। একদিন কোনো রকম একটু রেস্ট নিয়ে টোটো করতে করতে বাহিরে বেরিয়ে গিয়েছে। কি যে এত বাহিরে কে জানে। এসব ভাবতে ভাবতে গরুর গোস্ত কষাতে মনোযোগ দিল। মাহবুব আলম রান্নাঘরে ঢুকে দেখলেন নিশাত তাড়াহুড়ো করে রান্না করছে। তিনি এগিয়ে এসে বললেন, কি করছো মা? দারুণ শুকরান বেরিয়েছে তো। এই তো আপা, খিচুড়ি করছিলাম। বৃষ্টি তিনি খিচুড়ি খেতে পছন্দ করে আপনার ছেলে আর নাতি। নিশাতের কথা শুনে মাহবুব আলম নিশাতের পাশে দাঁড়িয়ে গোস্ত কষানো দেখে লাগলেন। তার খিচুড়ির সাথে ভীষণ ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছিল, কিন্তু নিশাতের কষ্ট হবে ভেবে কিছু বললেন না তিনি। গোস্ত কষাতে কষাতে নিশাত খেয়াল করলো মাহবুব আলম উসখুস করছেন। গোস্ত কষানো হলে গোস্ততে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে মাহবুব আলমের দিকে চেয়ে বলল, কিছু বলবেন আপা? মাহবুব আলম ইতস্তত করতে করতে বললেন, না কিছু না, ওই আগামীকাল বাড়ি চলে যাব তো, নাতিটার জন্য মন পড়ছে। এত মায়া লাগলে বাচ্চাটা একটুও ভুলতে পারি না। নিশাতের নিজেরও ভীষণ খারাপ লাগছে। আগামীকাল বাবা শ্বশুর কেউ থাকবে না, চলে যাবে ভাবতেই বুকটা কেমন যেন কামড়ে ধরেছে। নিশাত কত অনুরোধ করলো, কিন্তু তাদের কাজ রয়েছে, তাই চাইলেও থাকা সম্ভব নয়। নিশাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি রুমে যান আপা, আমি ঝটপট রেঁধে আপনাদের খেতে দিচ্ছি, এখনই হয়ে যাবে। বলেই আবারও ব্যস্ত হয়ে বলল রান্নায়। মাহবুব আলম তা দেখে বললেন, এত তাড়াহুড়ো কেন মা?
খেতে তো দেরি আছে, একটু আগে সন্ধ্যার নাস্তা করলাম, পেট ভরা। ধীরে ধীরে রান্না করো, অত তাড়াহুড়োর কিছু নেই, বলে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। নিশাত আবারও রান্নায় মনোযোগ দিল। কাক ভেজা হয়ে বাসায় ফিরল মারওয়ান। জামা কাপড় ভিজে জবজবা হয়ে গিয়েছে। বাসায় ঢুকে গোসল করতে চলে গিয়েছে। খানিক পরে নিশাত পাটিতে খিচুড়ি, গরুর ভুনা, সালাদ, লেবু এনে রাখলো। নাসির উদ্দিন মাহবুব আলমকে ডেকে এনে প্লেটে খিচুড়ি পেড়ে দিচ্ছে। নাসির উদ্দিন তা দেখে বললেন, টোটো কোম্পানির ম্যানেজারটা কই? দেখলাম ভিজে টিজে এলো। তা ভব করে চাকরি কেমন চলছে তার? তাকে তো দেখাই যায় না, বহুত উচ্চপদস্থ কর্মকর্তা কিনা। নিষাদ কিছু বলল না। বাবা শ্বশুরে পাতে সালাতে লেবুর টুকরো উঠিয়ে দিল সে। মাহবুব আলম বললেন, নাতি কই রে মা, খাবে না? ও ঘুমোচ্ছে আব্বা, ওর বাবার সাথে খাবে। মাহবুব আলম একটু মন খারাপ করে বললেন, ও ঘুমোচ্ছে? নাতিটাকে আবার কবে না কবে পাবো। বলে দীর্ঘশ্বাস ফেলে নিষাদ উঠে রান্নাঘর থেকে একটি প্লেট এনে মাহবুব আলমের সামনে রাখলো। মাহবুব আলম প্লেটে তাকিয়ে দেখলেন ইলিশ মাছ ভাজা। ভাজা বড় বড় ইলিশ মাছের ডিম ও ভাজা শুকনো মরিচ। তার চোখ চকচক করে উঠল। তিনি টর্চ নিশাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, ইলিশ মাছ? নিশাত একটু হেসে বলল, আপনার ছেলে নিয়ে এলো, ভাবলাম টাটকা টাটকা ভেজে দিই, খিচুড়ির সাথে দারুণ জমবে। আপনি আপনার ছেলে নাতি সবার তো আবার ইলিশ মাছ পছন্দের, তাই গরম গরম ভেজে আনলাম। নিন, বিসমিল্লা বলে খাওয়া শুরু করুন। বলে এক টুকরো ইলিশ মাছ ও মাছের ডিম শ্বশুরের পাতে তুলে দিল নিশাত। নাসির উদ্দিন গালে হাত টেকে বললেন, হ্যাঁ হ্যাঁ, সব মাহবুব আর মাহবুবের অহলাদের জন্য। আমি তো দুধ ভাত। মাহবুব আলম হেসে নিচের পাত থেকে অর্ধেক ডিম ভেঙে বললেন, তুই দুধ ভাত হতে যাবি কেন? নে, অমন আস্তরত্নের জনক সে, সে কি কোনোদিন দুধ ভাত হয় নাকি? বলে দুই বন্ধু নামক বিয়াই হেসে দিল এক চোখে। নিশাত হেসে নাসির উদ্দিনের পাতে মাছ ডিম তুলে দিল। দুই বন্ধু গল্প করতে করতে বেশ আরাম করে তৃপ্তি নিয়ে খেতে লাগলো। নিশাত তাদের তৃপ্তি নিয়ে খেতে দেখে নিজেও তৃপ্ত পেল। নিজেদের খাবারের প্লেটে নিয়ে ঢুকলো নিশাত রুমে। দেখলো দুই বাপ ছেলে ঠোঁট ফুলিয়ে ঘুমোচ্ছে। মারওয়ানের মাথায় ব্যান্ডেজ এখনো বিদ্যমান, রক্তে ভিজে আছে ব্যান্ডেজ। একটু অসুস্থ হলে শরীর নিয়েও প্রতিদিন বাইরে যেতে হবে কেন তার? কাজ করিস না ঘরে থাকবি, তা না বাইরে গিয়ে শরীর খারাপ করে আসিস। কি ক্লান্ত দেখাচ্ছে মুখশ্রী, ক্লান্তিতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে লোকটা। ভারী মায়া লাগলো তার। প্লেটটা টেবিলে রেখে মারওয়ানের মাথার কাছে বসলো নিশাত। ব্যান্ডেজের উপরে হালকা করে হাত ছুঁয়ে দিল। জেগে থাকলে তাকে ছুঁতেও দেয় না, এমন খিটখিটে শুরু করে যেন সে ছুঁয়ে দিলে ব্যথা আরও বেড়ে যাবে। ইস, কতটা গভীর ক্ষত হয়েছে! কিভাবে যে অ্যাক্সিডেন্ট করলো, এখনও ক্ষত শুকায়নি। ঔষধ নিয়মিত খাচ্ছে, তবুও ক্ষত তেমন একটা সরেনি। এত গভীর ব্যথা নিয়েও দিব্যি ঘুমিয়ে বেড়াচ্ছে। সে হলে তো এক মাসেও বিছানা থেকে উঠতে পারতো না। এইসব ভেবে কিছুক্ষণ ওই রুক্ষ চেহারার দিকে তাকিয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো, শুনছেন? খাবেন না? ওঠুন দ্রুত। মারওয়ান ঘুমের মধ্যে বিরক্ত হয়ে অন্য পাশে ঘুরতে নিলে নিশাত তাকে বাধা দিয়ে পড়ল, উঠুন উঠুন, খিচুড়ি রান্না করেছি, গরম গরম খেয়ে নিন, না হলে মজা লাগবে না। আপনার হাতে খাবে বলে নাহুয়ানও খায়নি। ছেলে খায়নি শুনে মারওয়ান বিরক্ত হয়ে চোখ খুলল। মাথা ভার হয়ে আছে। উঠতে গেলে নিশাত সাহায্য করতে চাইলে মারওয়ান তাকে সরিয়ে দিল। নিজে উঠল। ক্ষততে টান লেগে মাথা ব্যথায় খিচে উঠল। ব্যথায় মারওয়ানের মুখ কুঁচকে গেল। তবুও ব্যথাসূচক একটা শব্দও করল না সে। চুপচাপ বাথরুমে গিয়ে মুখ ধুয়ে বের হলো। এর মধ্যে নিশাত ছেলেকে উঠিয়ে ফেলেছে। বাচ্চাটা মায়ের কোলে বসে ঘুম ঘুম চোখে বাবার দিকে চেয়ে ডাকলো, বাবা। মারওয়ানের ডাক শুনে ছেলের দিকে তাকিয়ে একটু হাসলো। নাহওয়ান ভেবেছে বাবা এসে তাকে কোলে নিবে, কিন্তু তা না হওয়ায় মায়ের দিকে চাইলো। নিশাত ছেলের চাহনি দেখে বলল, বাবার অসুখ আপা, ভালো হয়ে গেলে আপনাকে কোলে নিবে কেমন? অসুখ? জি, অসুখ। গত 7 দিন ধরে নাহওয়ান প্রায় এই একটা কথা শুনেছে যে বাবার অসুখ। বাবা আগের মতো দুষ্টুমি করে না, মজা করে না তার সাথে। অসুখ মানেই এখন তার কাছে অনেক বড় কিছু। অসুখ হলে বাবা কথা বলে না। নাহওয়ান এটা মোটেও ভালো লাগে না। মায়ের গলা জড়িয়ে ধরে ছলছল নয়নে বলল, অসুখ পোচা, বাবা কত বলে না, অসুখকে চলে যেতে বলাও। নিশা ছেলেকে চাপড়ে ধরে বাথরুমে নিয়ে এসে বলল, অসুখ সময় হলে চলে যাবে, বাবা তখন অনেক কথা বলবে, আদর করবে কেমন? নাহওয়ান মায়ের কথা শুনে মাথা নাড়ল। নিশাত ছেলের মুখ ধুয়ে দিয়ে বাথরুম থেকে বের হলো। মারওয়ান খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নিশাতের কথায় আওয়াজে চোখ খুলল। নিশাত ছেলেকে বিছানায় দাঁড় করিয়ে একটা গামছা মারওয়ানের সামনে বিছিয়ে দিল। টেবিল থেকে প্লেট এনে মারওয়ানকে দিল। প্লেট হাতে তুলে মারওয়ান নাহওয়ানের দিকে তাকিয়ে বলল, এদিকে আয় কবুতরের ছাও। নিশাত তা শুনে বলল, ওকে আমি খাইয়ে দেবনি, আপনি খান। মারওয়ান সেই কথার তাওক্কা না করে নাহওয়ানকে আবারও ডাকলো, ওই পান্ডা, ডাকলাম না? নাহওয়ানের বাবার ডাক শুনে লাফাতে লাফাতে মারওয়ানের কাছে এলো। মারওয়ান ছেলেকে নিজের ভাজাকৃত পায়ের ওপরে বসিয়ে খিচুড়ি খাওয়াতে লাগলো। ইলিশ মাছের ডিম মুখে দিয়ে নাহওয়ান মাথা নাড়িয়ে বলল, মোচা মোচা।
বাবা ছেলের কাণ্ড দেখতে দেখতে নিশাত গ্লাসে পানি ঢেলে দিল। সেও বাপ্পাটার পাশে বসে চাপটে খেয়ে নিল। খাওয়া শেষে মারোয়ানকে বলল, ওষুধ দেব? মারোয়ান বিরক্ত হয়ে বলল, ওসব বড় বড় ট্যাবলেট খেতে ভালো লাগে না। নিশাত ঔষধ এনে বলল, অসুখ যখন বাঁধিয়েছেন ভালো না লাগলেও খেতে হবে বলে মারোয়ানের হাতে ট্যাবলেটগুলো দিল। নাহওয়ান পাশে বসে বাবার হাতে এত বড় বড় ওষুধ দেখে বলল, এগুলো কি? মারোয়ান পা নাড়িয়ে বলল, ট্যাবলেট। নাহওয়ান গা কাত করে বলল, ট্যাবলেট কি? ওষুধ। অসুখ হলে খায়। ওষুধ নাহওয়ানের অপছন্দ। অসুখ হলে মা যখন তাকে ওষুধ খাওয়ায় তখন তার ভালো লাগে না। তাই সে ফুলে ফুলো কাল আরও ফুলিয়ে মাথা নাড়তে নাড়তে বলল, ট্যাবলেট একটু মজা না। মারোয়ান ছেলে কথা শুনে বলল, ঠিক বলেছিস, পুরাই ফালতু। নাহওয়ান হাত বাড়িয়ে বলল, পুরাই ফালতু। কথাটা শুনে মারোয়ান ছেলে নাক টিপে দিয়ে ট্যাবলেটগুলো গলাধঙ্করণ করলো। তারপর বালিশে মাথা ঠেকিয়ে চোখ বুঝল। নিশাত ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমের দেশে তলিয়ে গেল। মাঝরাতে তীব্র উত্তাপে নিশাতের ঘুম ছুটে গেল। ঘুম ভাঙতে খেয়াল করলো মারোয়ান তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা। নিশাত একটু অবাকই হলো। সচরাচর ঘুমের মধ্যে জড়িয়ে ধরে না মারোয়ানের মুখ তার গলার কাছে। মনে হচ্ছে গলাটা পুড়ে যাচ্ছে। নিশাত করে মারোয়ানের কপালে হাত দিল। গরমে পুড়ে যাচ্ছে শরীর, মৃদু কাঁপছে দেহটা। শীত করছে দেখে ঘুমের মধ্যে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। চোখ মুখ শুকিয়ে গিয়েছে। নিশাত নিজেকে ছাড়িয়ে কম্বল এনে মারোয়ানের গায়ে দিল। থার্মোমিটার দিয়ে মেপে দেখলো জ্বর 104 ডিগ্রি। বেশ চিন্তিত হলো নিশাত। মাথায় ব্যান্ডেজ থাকায় জলপট্টি দিতে পারল না সে। না পাইনে মারোয়ানকে একটু জাগিয়ে ওষুধটা খাইয়ে দিল। বিছানায় শুয়েও সারা রাত আর ঘুম এলো না নিশাতের। এত জ্বর নিয়ে একটু শব্দ ছাড়া কিভাবে একটা মানুষ থাকতে পারে? এ কি মানুষ নাকি রোবট? কোনো অনুভূতি নেই তার এই লোকের। সারা রাত না ঘুমিয়ে একটু পরপর কপালে হাত দিয়ে দেখেছে জ্বর কমেছে কিনা। চোখে ঘুম থাকলেও জ্বরে পড়ে থাকা অসুস্থ লোকটার জন্য পুরো রাত চোখের পাতা এক করতে পারল না সে। ভোরের দিকে জ্বর হালকা কমে ঘাট ছেড়ে দিলে নিশাত একটু স্বস্তির নিঃশ্বাস ফেল। সকাল থেকে ইয়াবের মেজাজ অনেক চড়া। সাধারণত ইয়াব রাগে না, কিন্তু রেগে গেলে মেজাজ হারিয়ে ফেলে। সকাল সকাল কি নিয়ে যে তুমুল কথা কাটাকাটি হয়েছে পনে। মানহা ইয়াবকে এই প্রথমত রাগ দেখেছে। তার কাছে ভয়ঙ্কর লাগছে লোকটাকে, যে বর্তমানে ঘরের মধ্যে পায়চারি করতে করতে ফোন কানে নিয়ে সমানে চিল্লিয়ে যাচ্ছে। উর্মি বইয়া দুজনের নাস্তা হাতে উপরেই খেতে বলেছে। তাই নাস্তা হাতে বর্তমানে রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। এদিকে ইহা ফোন কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারল। রাগে শরীর জ্বলছে তার। একটা কাজও ঠিক করে করতে পারে না। যা করতে বলে সব ঘেটে মুড়িঘণ্ট বানিয়ে ফেলে। মানহাকে দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? এরকম খাম্মার মতো প্লেট হাতে দাঁড়িয়েছ কেন? মানহা একটু ঢুকিলে সাহস সঞ্চয় করে বলল, নাস্তা এনেছিলাম তো, টেবিলে রাখো। এরকম দরজার সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকার মানে কি? মানহার কেন যেন কথাটা খারাপ লাগলো। শরীর ঘেমে উঠেছে। কাঁপা কাঁপা হাতে চুপচাপ টেবিলে নাস্তা রেখে গিয়ে কাচের প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে গেল। পেট ভাঙার শব্দে ইহাব ঘুরে সেদিকে চাইল। এমনিতেই মেজাজ কন্ট্রোল করতে পারছিল না। তার উপরে মানহার কাঁপাকাঁপি মেজাজ ছাড়িয়ে ফেলল। সব কিছুতে তোমার কাঁপতে হয় কেন? তোমাকে এখন ধরেছি না শুয়েছি? বিয়ে করে মানুষ বউ আনে, আর আমি রুগী এনেছি। কিছু হইলেই কাঁপাকাঁপি, পুরোই ননসেন্স কার্যক্রম। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকিউলাস। গেট আ গ্রিপ বলে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মানহা ইয়াবের বিশেষ ইংরেজি না বুঝল, এতটুকু ভালোই বুঝেছে ইহাব তার প্যানিকাটাকে বেশ বিরক্ত। বিয়ের 1 মাস পেরোতে পারলে না এখনই এই ব্যবহার। সে নিজেকে শক্ত করতে চাইল, কিন্তু কেন যেন শরীরটা তার সাথে বেইমানি করছে। কাঁপা কাঁপা হাতে ভাঙা প্লেটটা ওঠাতে গেলে, হাত ভাঙা অংশ বিঁধতে গেলে গগল করে রক্ত বের হতে লাগলে তবুও একটু টুকরো টুকরো অংশ ওঠানো থামালো না সে। ইহাব নিচে গিয়ে রুম পরিষ্কারের জন্য মেয়েট ডেকে এনেছে। কিন্তু রুমে ঢুকে এই দৃশ্য দেখে কি কর্তব্য বিমুঠ হয়ে পড়ল। সাথে রাগে শরীর ছিঁড়ে যাচ্ছে তার। মেয়েট গিয়ে দ্রুত ভাঙা প্লেট উঠিয়ে পরিষ্কার করে চলে গেল। মানহা আস্তে আস্তে উঠে বেরিয়ে যেতে নিলে ইহাব রাগে দেওয়ালে ঘষে বসিয়ে দিল। এমনিতেই রাগ কন্ট্রোল করতে পারছে না, তার ওপরে মানহার তারামি। সব মিলিয়ে নিজেকে কন্ট্রোল করা একেবারে দায়ী হয়ে পড়েছে। মানহা সেদিকে কঠিন চোখে চেয়ে বেরিয়ে যেতে নিয়ে ইহাব শক্ত করে তার বাহু চেপে ধরে খাটে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিতে নিলে মানহা তাকে থামিয়ে দিয়ে বলল, কোনো রোগীর সেবা আপনাকে করতে হবে না, আমি নিজেরটা নিজে করতে পারি। আমার রোগ নিয়ে যদি সমস্যা হয় ডিরেক্ট বাবার বাড়ি রেখে আসবেন। এই বিয়ে আপনি করেছেন, আমি আপনাকে জোর করিনি আমার বিয়ে করতে। ইহাব মানহার কথা শুনে কোনো প্রতিক্রিয়া জানালো না। চুপচাপ ব্যান্ডেজ করে রেডি হয়ে কাজে চলে গেল। মানহা নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে চেয়ে রইল। কুদ থেকে ফ্লাপি এসে তার পায়ের কাছে মাথা খুঁজতে লাগলো। মানহা অন্য হাত দিয়ে তার মাথায় আদর দিয়ে বলল, মানুষের চেয়ে তোরা বেশি ভালো বুঝলি। সারা জীবন একসাথে থাকার পর মানুষের কাছে হাওয়া লাগে বিরক্তিকর, আর তোদের কাছে আস্তা ভাজন।
ফ্লাপি কি বুঝলো কে জানে, মানহার হাত অনবরত চাটতে চাটতে মিউ মিউ শব্দ করতে লাগলো। জিনান মনোযোগ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেখছে। সুইয়ার কিটের সাহায্যে ডিএনএ টেস্ট করেছে। খুনিদের তালিকায় একজনের সাথে পুরোই ম্যাচ করে গেছে এগুলো। নেওয়াজ মুনতাসির গম্ভীর মুখে কম্পিউটারের স্ক্রিনে চেয়ে আছে। খুনির ডিটেইলস স্ক্রিনে চলচল করছে। তারা একে অপরের দিকে সরু চোখে চাইল। খুনির পরিবারের সদস্য মোটে 2জন, কিন্তু 2জন কারা কারা এই তথ্য এখনো জোগাড় করা সম্ভব হয়নি। নামের জায়গায় স্পষ্ট লেখা কিলার আজাদ, যাকে সংক্ষেপে কিলার জাত নামে চেনে সকলে। একটা টাসের নাম এই কিলার জাত। গত 5 বছরে ঢাকায় অসংখ্য খুন, অপহরণ, গুম করেছে এই ঠান্ডা মাথার খুনি। তার মুভমেন্ট দেখলে বোঝার উপায় নেই যে সে খুনি। পাকা খিলাড়ি সে, যাকে সাইকো বললেও কম হবে। অপরাধী নিরপরাধী কাউকে খুন করতে বাদ রাখেনি এই কিলার জাত। টাকার জন্য নয়, খুন করা তার এক ধরনের নেশা। জিনান হাম স্ক্রিনের দিকে তাকিয়ে ক্রোর হেসে বলল, আপনার খেলা শেষ মিস্টার সাইকো কিলার। শীঘ্রই আমাদের মোলাকাত হবে, অপেক্ষায় থাকুন। সময় এক নীরব জলধারা, যার গতি বোঝা যায় না, অথচ সে বিরামহীনভাবে চলে, থামে না। নাসির উদ্দিন এবং মাহবুব আলম 1 সপ্তাহ হয় চলে গিয়েছেন। নিশাত আবারও দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ইদানিং কোনো কিছুই তার ভালো লাগে না। বাবা শ্বশুর যেদিন চলে গেল, সেদিন এক বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েছিল নিশাত। বাবা শ্বশুরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল সে। নাসির উদ্দিন, মাহবুব আলম দুজনের চোখেও ছিল নিঃশব্দ টলমল এক দিঘি। চাইলেও নিশাতের মতো কাঁদতে পারেনি তারা। নাসির উদ্দিন মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে মারওয়ানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মেয়ের চোখের পানি, দুশ্চিন্তা কিংবা মন খারাপের কারণ যদি আরেকবার হও এবং সেই কথা আমার কানে যায়, সেই দিনই তোমার ঘরে হবে শেষ ওর পদাচরণ। মনে রেখো, ও আমার রাজকন্যা। রাজকন্যা থেকে রমণী হওয়ার প্রায়শই তোমার ঘরে পাঠিয়েছিলাম। এর মান তুমি রাখতে পারোনি। রানী না বানাতে পারো, অন্তত চাকরানি বানিয়ে রেখো না। সম্মান দিতে না পারো, অসম্মানিত করো না। ব্যাস এতটুকুই ছিল মেয়ে জামাইয়ের প্রতি তার নসিহত। মারওয়ান অসুস্থ শরীর নিয়ে শ্বশুরের কথা চুপচাপ শুনেছে। শেষে তার সুস্থতা কামনা করে যখন তারা চলে গেল, নিশাতের কান্না যেন কোনো মতেই থামাতে চাইল না। মারওয়ান নিঃশব্দে ওই কান্না দেখেছে, না থামতে বলেছে আর না থামিয়েছে। নিশাত স্কুলের ডেস্কে মাথা ফেলে পুরনো স্মৃতি মন্থন করছিল। তার শরীরটা কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না, কেমন যেন ক্লান্ত চড়াচিহ্ন লাগে। স্কুলে শেষ করে বাসা গিয়ে নামাজটা পড়ে টানা ঘুমায়। ঘুম হয় শেষ তার। ক্লাসের ফাঁকে ফাঁকে সময় পেলে ঘুমায় সে, যেন কত বছরের ক্লান্তি জেগে ধরেছে তাকে। রুবি ম্যাডাম ক্লাসে শেষ করে এখানে এসে নিশাতের মাথা ফেলে শুয়ে আছে দেখে। তিনি নিশাতের পাশে ডেস্কে বসে নিশাতকে উদ্দেশ্য করে বললেন, অসুস্থ নাকি? নিশাত প্রত্যুত্তর করল না। ততক্ষণে সে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। রবি ম্যাডাম উত্তর না পেয়ে চিন্তিত ভঙ্গিতে নিশাতের কপাল ছুঁয়ে চেক করলো জ্বর কিনা। জ্বর তো নয়, তবে কি শারীরিক কিংবা মানসিক অবসাদ? নাজবা ম্যাডাম পেছন থেকে বললেন, আপনি তো আসেনি কয়েকদিন। ইদানিং উনি প্রতিদিন নিয়ম করে ঘুমান। মনে হয় সারা রাত ঘুমাতে পারেন না। বাচ্চা, স্বামী, সংসার, চাকরি সব সামলাতে বেচারি হিমশিম খায়। বেচারার স্বামীটা ভালো পড়েনি, কাজ করে না, ফার্মের মুরগির মতো বসে বসে বেরি টানে আর বইয়ের টাকা গেলে। আমার হাজব্যান্ড এমন হলে কবে ছেড়ে দিতাম। এসব কাপুরুষের মতো তোষামত করে চলতে হবে কেন? কতবার বলেছি লিগ্যাল স্টেপ নিন, কিন্তু তিনি একেবারে দয়ার সাগর মিসেস ফৌজিয়া নিষাদ। যেন ওই কাপুরুষের সংসার না করলে তার কত কিছু গোছা যাবে। এসব পতিব্রতা স্বভাবের জন্যই তাকে গোনায় ধরে না ওই লোক। রুবি ম্যাডাম মনোযোগ দিয়ে নাজমা ম্যাডামের কথা শুনছিলেন। তিনি তো এসব কিছুই জানতেন না। নাজমা ম্যাডাম এত কিছু জানলেন কি করে? রুবি ম্যাডাম বললেন, আপনারা জানলেন কিভাবে তার হাজব্যান্ড এরকম? কই, নিশাত ম্যাম তো কোনোদিন আমাদের সাথে তার পরিবার বিষয়ে কিংবা স্বামীর বিষয়ে কোনো আলাপ করেননি। এমনকি তার হাজব্যান্ডের চেহারাও তো দেখেনি কখনো। তাহলে আপনি এত কিছু জানলেন কিভাবে? নাজমা ম্যাডাম বললেন, আমি নিজ চোখে দেখেছি ম্যাডামের সাথে একবার। তখন থেকে চেহারা দেখলেই চিনে ফেলি লোকটাকে। প্রায়ই দেখি বিড়ি খায় আর ঘোরাফেরা করে। এই দেখে একদিন নিশাত ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, কোনো কাজ বাজ করে না কি আপনার হাজব্যান্ড? সারাদিনই এদিক সেদিকে দেখি। তখন ম্যাডাম বলেছিল, আপাতত চাকরি নেই। এমনিতেও আমাদের হাজব্যান্ডরা প্রায়ই আমাদের ড্রপ করে নিয়ে যায়, কিন্তু তার হাজব্যান্ড কখনোই নিতে আসেন না। সেই থেকেই বুঝেছি লোকটা সুবিধার না। গায়ে হাত তুলে নাকি কে জানে, তুলতেও পারে। এসব পুরুষদের দ্বারা অসম্ভব কিছুই না। রুবি ম্যাডাম বিচক্ষণ মানুষ, তিনি অন্যের কথায় প্রভাবিত কম হন। তাই নাজমা ম্যাডামের কথা সব বিশ্বাস না করলেও একেবারে অবিশ্বাসও করলেন না। আসলেই তো নিশাতকে তো কখনোই কেউ ড্রপ করে নিয়ে যায় না। তাদের হাজব্যান্ডরা শত ব্যবস্থতার মধ্যেও মাঝে মধ্যে তাদের নিতে আসে। কই, নিশাত ম্যাডামের জন্য কাউকে তো দেখা যায় না কখনো। তিনি চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন। স্কুল ছুটি হলে সবকিছু গুছিয়ে বের হলে নিলে রুবি ম্যাডাম পেছন থেকে ডেকে উঠলেন। নিশাত থেমে হালকা হেসে বলল, কিছু বলবেন ম্যাম? রুবি ম্যাডাম হেঁটে এসে নিশাতের পাশাপাশি দাঁড়িয়ে বলল,
আপনার সময় হবে কিছুক্ষণ, একটু কথা বলতাম আর কি। নিশাত তড়িঘড়ি সময় দেখে বলল, বেশি সময় লাগবে কি? আমার আবার বাসায় ফিরতে হবে। বেশি সময় নেব না। আচ্ছা বলুন ম্যাডাম, চাকরি সংসার জীবন কেমন চলছে আপনার? নিশাত মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছেন। ইদানিং বেশ ক্লান্ত লাগে আপনাকে, কোনো সমস্যা? না, আসলে প্রেশার যাচ্ছে একটু। রুবি ম্যাডাম ইতস্তত করতে করতে বললেন, আপনার সাংসারিক কোনো সমস্যা কিংবা জটিলতা থাকলে আমাকে শেয়ার করতে পারেন। সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করব সমাধান দিতে। নিশাতের হাসি মুখ মলিন হয়ে গেল। যদিও নিকাবের আড়ালে রুবি ম্যাডাম তা দেখলেন না। নিশাত খানিকক্ষণ চুপ থেকে বলল, কোনো সমস্যা নেই ম্যাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রেখেছেন। কখনো কোনো সমস্যা হলে জানাবো। কথার প্রত্যুত্তরে রুবি ম্যাডাম সম্মতি জানিয়ে নিশাতের থেকে স্কুল থেকে বেরিয়ে এলো। ক্লান্ত ভঙ্গিতে পাশে ঢুকে গোসল করে নামাজ পড়ে ভাত নিয়ে বসল নিশাত। নাওয়ান নিশাত আসলেই তার পেছনে পেছনে ঘুরে সারাদিন পর মাকে দেখলে সব সন্তানই বোধহয় এমন চাতক পাখি নাই অপেক্ষা করে থাকে কখন মায়ের কোলে ঝাপটি মারবে। সন্তান স্বামী সন্তানকে ভাত দিতে নিশাত বিছানায় শুয়ে পড়ল। মারওয়ান তা দেখে কিছু বলল না, জানে জিজ্ঞেস করলে উত্তর আসবে একটাই, রেস্ট নিয়ে কিছুক্ষণ পর খাবে। খাওয়া দাওয়ার প্রতি মারাত্মক অরুচি জন্মে গিয়েছে নিশাতের। মারওয়ান ছেলেকে খাইয়ে দিয়ে মুখ ধুয়ে দিয়ে বলল, পাশের রুমে গিয়ে খেল। নাওয়ান ঠোঁটো গাল ফুলিয়ে গোল গোল নজরে তাকিয়ে বলল, মায়ের কাছে যাই, দুটো খাবো। মারওয়ান চোখ রাঙিয়ে বলল, ওই তোকে একটু আগে এতগুলো দানা দুধ খাওয়াইলাম, এখন আবার দুধ খেতে চাস? কত বড় সাহস! কয়েকদিন পর পর তোর দুধের বাতি কোটে কেন? বড় হয়েছিস না, এখন দুধ খাওয়া বন্ধ। নাহুয়ান বাবার পাশে দুই পাশে পা ছড়িয়ে কুলোমুলো আঙ্গুল দুটো একটু ফাঁক করে বলল, না, একটু খাবো, বেশি খাবো না। চুপ, একটুও না। এত বড় ব্যাটা হয়ে দুধ খাবে, আরেকবার দুধ খেতে চাইলে পাছায় সিল মেরে দেব। পাছায় চিল মারবে? হ্যাঁ, দুধের বাতিক না কমলে একদম চিল মেরে দেব। নাহুয়ান চোখ বড় বড় করে তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, না, ডুডেল বাটিক নাই। মারওয়ান ভাত ভাত প্লেটে বাড়তে বাড়তে বলল, গুড, এবার ঠিক আছে, যা খেলা কর। নাহুয়ান শান্ত ছেলের মতো ঘাট নাড়িয়ে অন্য রুমে খেলতে চলে যায়। মারওয়ান প্লেটে তরকারি নিয়ে নিজেও খেতে শুরু করলো। তার তাড়া আছে, এক জায়গায় যেতে হবে, তাই দ্রুত খাবার খেতে লাগলো। নিশাতের তন্দ্রা এসে গিয়েছে। চোখ খুলে মারওয়ানকে খেতে দেখে ডাকলো, শুনুন। মারওয়ান যাওয়ার আগে থেমে গেল, কার ঘুরে নিশাতের দিকে চাইল। নিশাত বালিশের মাথা থেকে ক্লান্ত গলায় বলল, আমাকে একটু ভাত খাইয়ে দিতে পারবেন? মারওয়ান কি বলবে বুঝতে পারছে না, তার জরুরি একটা কাজ আছে। এখন নিশাতকে ভাত খাওয়াতে গেলে কাজটা যাবে, আবার নিজেরও খাওয়া হবে না। নিশাতের আবদারও ফেলতে পারছে না। সে চিন্তিত হলো বেশ। তারপর কি মনে করে ভাতের প্লেট নিয়ে নিশাতের পাশে বসে লোকমা এগিয়ে দিল। নিশাত উঠে বসে ভাত মুখে দিল। চোখে মুখে ক্লান্তি তার। মারওয়ান খাওয়াতে খাওয়াতেই বলল, শরীর কি বেশি খারাপ? নিশাত ঘাড় নাড়িয়ে সায় জানালো। ভাতের লোকমা দ্বিতীয়বার এগিয়ে দিতে মারওয়ানের পকেটে ফোন প্রাইভেট হতে লাগলো। লোকমা এগিয়ে রেখে পকেট থেকে বাটন ফোন বের করে রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে কি বললো কিছু শুনতে পেল না নিশাত, তবে মারওয়ানের চেহারায় পরিবর্তন লক্ষ্য করলো। ফোন পকেটে পড়ে লোকমা নামিয়ে নিতে গেলে নিশাত হাত ধরে লোকমা মুখে পড়ল। মারওয়ান কোনো রিয়াক্ট করলো না, শুধু বলল, বাকিটুকু খেয়ে নিও, একটা কাজ আছে। কথা শেষ করে নিশাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধুয়ে বেরিয়ে গেল। নিশাত থালার দিকে টলমল চোখে তাকিয়ে রইল। আজকে সে জায়নামাজে অনেকক্ষণ কাঁদবে। তার একটা স্বাভাবিক স্বামী সংসার হলে না, এই আক্ষেপ তার আজীবন থাকবে। আট্টাস্থলে বসে সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে ইহাব। পাশে সাব্বির, পল্লব, আসিম, মুহিব চা খাচ্ছে, আর হাসান ও ইহাবের দুই চালা শামিমা রবিম কেক খাচ্ছে। ইহাবকে চিন্তিত দেখাচ্ছে। সাব্বির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তুই নাম্বার ওয়ানের বোনকে বিয়ে করেছিস কেন? সত্যি করে বলতো। আমার তো ভেবেছিলাম প্রতিশোধ নিতে বিয়ে করেছিস, এখন তো কাহিনী উল্টো মনে হচ্ছে। একটু ব্যাপারটা ক্লিয়ার কর, তুই আসলে কি প্যাস লাগাইছিস? ইহাব চেয়ারে হেলান দিয়ে সিগারেটের ধোঁয়া নাক মুখ দিয়ে ছেড়ে উদাস কণ্ঠে বলল, যাক, অভিনয়টা খারাপ করিনি তাহলে। পল্লব ভ্রু কুচকে বলল, কিসের অভিনয়? এই যে প্রতিশোধ নিতে বিয়ে করার যে অভিনয় করলাম সেটাই। মহিব চায়ে চুমুক দিয়ে বলল, যদি ভুল না হয় তাহলে মারওয়ান ও তোর মাঝে তৃতীয় পক্ষের উদ্দেশ্য ছিল এই নাটক, তাই তো? ইহাব নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আসিম চায়ে বিস্কুট ভেজাতে ভেজাতে বলল, তা ফল কিছু পেয়েছিস? নাম্বার ওয়ান কি তোকে ক্ষমাটমা করে গলায় গলা মিলিয়েছে? ইহাব কথাটা শুনে বিষাদ মাখা হাসি হাসলো। সিগারেট আরেকটা ধরিয়ে বলল, ও কোনোদিন আমাকে ক্ষমা করবে না রে। আমার মৃত্যুতেও নাকি ওর কিছু যায় আসে না। ওকে আমি পাথর বানিয়ে দিয়েছি রে। সাব্বির, পল্লব, আসিম, মহিব বন্ধুর দুঃখে বাধিত হলো। হাসান এমনিতে কথা কম বলে, আরটাই তাকে খেতেই বেশি দেখা যায়, তবে আজ হঠাৎ করে খেতে খেতে বলল, আমি হলেও ক্ষমা করতাম না। এত বিশ্বস্ত বন্ধুর থেকে যদি এত বড় অপবাদ পাই তাহলে ক্ষমা করার প্রশ্নই তো আসে না।
তুই সেদিন ওকে শুধু অবিশ্বাস করিসনি, বরং ওর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিয়েছিলি। আমরাও সবাই তোকে বিশ্বাস করেছিলাম, সঙ্গ দিয়েছিলাম। সেই দিনই আমরা আমাদের নাম্বার ওয়ানকে হারিয়েছি, যার কাছে একসময় আমাদের মূল্য ছিল সবার ঊর্ধ্বে। এখন তার কাছে আমরা স্রেফ তুচ্ছ মূল্যহীন। আমাদের বাঁচা মরাই ওর কেন কিছু যায় আসবে? কথা শেষ করে হাসান চায়ের কাপে চুমুক দিল। তারপর আবারও বলল, ওর পরিস্থিতিতে আমাদের কিছু যায় এসেছিল কি? ওর খারাপ সময় আমাদের পাশে পেয়েছিল কি? তুই তো দিব্যি ক্যারিয়ার নিয়ে ভালো আছিস, তোর পরিবার ভালো আছে, কিন্তু ওর আর ওর পরিবারের উপর দিয়ে কি গিয়েছিল ভুলে গিয়েছিস? মাহবুব আঙ্কেল তোর সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হলো কেন, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। তোর আর ওর পরিবারের সাথে যে দ্বন্দ্ব ছিল সেটা মিটলো কিভাবে? কি জাদু বলে মাহবুব আঙ্কেলকে বশ করলি আল্লাহই জানেন। ইহাবের চোখ পর্দা জ্বলছে, কথাগুলো বুকে বেঁধছে। মাহবুব আঙ্কেলকে রাজি করানো সহজ ছিল না। সে এক করুণ ইতিহাস। সে যে মাহবুব আঙ্কেলের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল, এই কথা কেউ কোনোদিন জানবে না, সে জানতে দেবে না। মানহাকে বিয়ে করে সিকিউরিটি দিয়ে সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, কিন্তু কিছু ভুলের প্রায়শ্চিত্ত বুঝি এত জলদি হয়? এক বিষাদ মাখা দীর্ঘশ্বাস ছেড়ে আধ খাওয়া সিগারেটের দিকে তাকিয়ে আওড়ালো। জ্বালিয়ে দিলে সিগারেটের ক্ষয় হয়, কিন্তু দুঃখগুলো জ্বলে পড়ে ছাই হয় না কেন? টেবিলের উপরে ঠকঠক আওয়াজ হচ্ছে। চেয়ারের উপরে গম্ভীর হয়ে আশপাশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে সম্পূর্ণ কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি। তার সামনে উপনীত হয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। ব্যক্তিটি ঠিকঠাক থামিয়ে বলল, কাগজটা দিন। একজন কাগজটা এগিয়ে দিল। ব্যক্তিটি ইশারায় সবাইকে বসতে বলল। তারপর কাগজ খুলে দেখলো সেখানে লেখা, আসবে সেই ক্ষণ যদি ধরতে পারো আমার বোন। তার নিচে ডিজাইন করে লেখা 33। ব্যক্তিটি কাগজের টেবিলে রেখে বলল, বেশ জটিল ধাঁধা মনে হচ্ছে। জি স্যার, বেশ চতুর এবং ধুরন্ধর লোক বোঝাই যাচ্ছে। কথাটি শুনে ব্যক্তিটি কুটিল হেসে আবারও টেবিলের ঠকঠক আওয়াজ করতে লাগলো। সামনের লোকটি ব্যক্তিটির রিয়াকশনে ভয় পেল কিছুটা। ব্যক্তিটি ঠকঠক থামিয়ে গলার সুর টেনে গাইতে লাগলো, মন আমার দেহঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাইছে মন আমার দেহঘড়ি, একখান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম বইরা চলতে তাহে মন আমার দেহঘড়ি। ব্যক্তিটি গান থামিয়ে সামনের লোকদের ইশারা করে বলল, কিছু বুঝলে? সবাই মাথা নাড়ালো, অর্থাৎ বোঝেনি। ব্যক্তিটি এবার মুখ চুকচুক শব্দ করে বলল, এতটুকুই যদি না বোঝেন তাহলে কিসের কাজ করতে এসেছেন আপনারা? মারমারে বুদ্ধি নিয়ে এই প্রফেশনে এসেছেন? গানটায় একটা ক্লু দিয়েছি, এবার বলুন কী সেই ক্লু? সামনের লোকগুলো চিন্তিত হলো। হঠাৎ একজন বলল, স্যার ঘড়ির সাথে কোনো কানেকশন আছে কি? কথাটা শুনে ব্যক্তিটি রহস্যময় হেসে বলল, দাদা একটা নির্দিষ্ট সময় নির্দেশ করেছে, বলতে পারবেন সেটি কোন সময়? লোকটি বুঝল ব্যক্তিটি কথার টোন। ব্যক্তিটি একজনকে উদ্দেশ্য করে বলল, নিয়াজ সাহেব আপনিই বলুন, আপনার আইকিউ তো ভালো। প্রশ্ন শুনে সামনে উপবিষ্ট নিয়াজ নামে লোকটি উদ্বিগ্ন ঘামার্ত মুখোশটি কাগজের উপরে নিবদ্ধ হলো, যেখানে বড় বড় অক্ষরে লেখা 33। সামনের ব্যক্তির লোকটি পানের সরু নেত্রে চেয়ে পেপার ওয়ালেট ঘোরাতে ঘোরাতে বলল, বলুন তো কয়টা বাজে? বেশ অনেকক্ষণ পর নিয়াজ নামক লোকটি বলল, 6টা অথবা 9টা। উত্তর সুরে ব্যক্তিটি ঠোঁট বাঁকিয়ে বলল, হলো না তো স্যার, আপনি বলুন, আমাদের প্রেডিকশন ভুল হবে। ব্যক্তিটি দাঁড়িয়ে পড়ছে তার খটখট আওয়াজ করতে করতে বোর্ডে গিয়ে 33 লিখল। লিখে বলল, এখানে তাহাতা যে দিয়েছে সে মাইন্ড গেম খেলতে চেয়েছে। সংখ্যা দুটো যদি একটি অপরটির মুখোমুখি বসিয়ে একত্র করি তাহলে কি হবে? কিছুক্ষণ নীরবতা চলে ওপাশ থেকে উত্তর এলো, 8। তার মানে 8টা বাজে। ব্যক্তিটি উত্তর শুনে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে রিল্যাক্স, শেষ করতে দিন, আরও আছে। ইংরেজির কাজ তো শেষ, এখন বাংলায়। তাতে ঠিকই লেখা যায় অবশ্যই 33। এবার এই দুটো সংখ্যাকে আলাদা করে যদি বলেন তাহলে কিভাবে বলবেন? 3 না হয় 2-3। ব্যক্তিটি মার্কারে রেখে হাতের কালি মুছতে মুছতে বলল, আপনাদের জবাবের মধ্যে উত্তর আছে। একজন উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোথায় স্যার? 3 আর 2 মধ্যে কিভাবে উত্তর? মাঝপথে কথা থামিয়ে লোকটি বলল, স্যার ডু ইউ মিন 2-3? ব্যক্তিটি স্যার জানালো, তারপর মুখ গম্ভীর করে বলল, তাহলে 8 তারিখ রাত 2টোয় 3 মিনিটে তাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে, কি বলেন? ওপাশ থেকে সমস্ত নিস্তব্ধতা ছাপিয়ে উত্তর এলো, স্যার আপনি কি শিওর 8 তারিখ রাত 2:03 কথা বলা হয়েছে? অন্য কিছু তো মিন করতে পারে। ব্যক্তিটি চারিপাশে তাকাতে তাকাতে গম্ভীর আদর কঠিন করে বলল, অন্য কিছু মনে করবে না। বেশি কঠিন করেও ভাবা যাবে না, আবার সহজ করেও না। দুইভাবে ভাবলেই দাদার উত্তর পাবেন। যে দিয়েছে বহু মাথা কাটিয়ে এই ধাঁধা দিয়েছে, যেন তাকে ধরতে না পারি, তাই মধ্যপন্থায় ভাবতে হবে। আর এটি ঠিক ধাঁধা না, গুগলি টাইপ প্রশ্ন।
এগুলো সহজভাবে ভাবা যায় না। আর আমার সিক্স সেন্স এটাই বলেছে। উপাস থেকে সমস্যারে জবাব এলো, ওকে স্যার, অপেক্ষা তাহলে 8 তারিখ রাত 2:03 নিষেধ আজ আলমারি অব্যবহৃত ড্রয়ার খুলে খাতা বই নামাতে গিয়ে বেশ কয়েকটি চিঠি পেয়েছে। সচরাচর এই ড্রয়ার কেউ খোলে না। চিঠিগুলো তার কাছে অস্বাভাবিক লেগেছে। চিঠির সম্বোধনে কিলার জাত এবং আজাদ নামটা স্পষ্ট ছিল। এটা যে মারওয়ানের চিঠি তা বুঝতে বিন্দুমাত্র সময় লাগেনি নিশাতের। বিভিন্ন খুনের বিবরণ, নামে, সিরিয়াল নাম্বার, বিভিন্ন মানুষের তথ্য সব রেডমার্ক করে করে করা চিঠিগুলো। নিশাতের এসব দেখে চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের বাড়ির চিঠির কথা স্মরণে এলো তার। এসব কি হচ্ছে? লোকটি কি খারাপ কোনো কাজে যুক্ত? এসব চিঠি তো ভালো ইঙ্গিত দিচ্ছে না। যদিও সব কিছু অস্পষ্ট, তবুও একটু বুদ্ধি খাটালে বোঝাই যায় এসব কথাবার্তা ভালো নয়। তার হাত পা কাঁপছে। মনে হচ্ছে পুরো দুনিয়া নিয়ে ঘুরছে সে। কাজ করে না, মেনে নেওয়া যায়, তাই বলে খুন? সেদিন কি আসলেই অ্যাক্সিডেন্ট করেছিল নাকি মার্ডার করতে চেয়ে আঘাত পেয়েছে? না, আর কিছু ভাবতে পারছে না নিশাত। অতিরিক্ত চাপ না নিতে পেরে মাথা ঘুরে পড়ে গেল সে। চোখ মেলে দেখলো অন্ধকার মেঝেতে শোয়া সে। নিশাতের প্রথমে বুঝতে সময় লাগলো সে কোথায়। কতক্ষণ অজ্ঞান ছিল সঠিক জানা নেই তার। মাগরিবের পরপর আলমারি খুঁড়তে এসেছিল। তারপর সবকিছু ঝাপসাভাবে স্মৃতিতে উকি দিল। বুকের উপরে ভারী ভারী লাগছে। নাহওয়ান গুনগুন করে কাঁদছে আর তাকে ডাকছে। নিশাত মাথা উঠাতে গিয়ে খেয়াল করলো তার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। মাথা খাড়া করতে পারছে না সে। দরজার প্রবল ধাক্কার শব্দে শরীর নিয়ে উঠে বসলো। নাহওয়ান মাকে উঠতে দেখে চিৎকার করে কেঁদে উঠে বলতে লাগলো, মা, কথা বলো না কেন তুমি? তোমাকে ইট্টবাল ডাকছি, উঠো নাই তুমি। নিশাত ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে রাখলো খানিকক্ষণ। বাচ্চাটা ভীষণ ভয় পেয়েছে। কাঁপছে ছোট্ট শরীরটা। ছড়িয়ে ছিটিয়ে থাকা চিঠিগুলো ডয়ারে রেখে দিল। ছেলেকে জড়িয়ে ধরে দরজা খুলল সে। মারওয়ান বিধ্বস্ত ভঙ্গিতে বাহিরে দাঁড়ানো। নিশাতকে দেখে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? প্রায় 8 ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছি, ফোন দিচ্ছি, কোনো রেসপন্স নাই। মহিষের মতো ঘুমোচ্ছিলে নাকি? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছ যে? ভাই আজ ঘুমায়নি এখনো? নাহওয়ান বাবার মুখে নিজের নাম শুনে বাবার দিকে কান্নায় ফোলা ফোলা নয়নে চাইল। মারওয়ান ছেলেকে ফোপাতে দেখে বলল, কিরে, কাঁদিস কেন কবুতরের ছাও? মা মেরেছে নাকি? নাহওয়ান বাবার কথা শুনে আরও কেঁদে দিল। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে বলল, থাক, কাঁদে না, তোর মাকে মায়ের দেবনে। নিশাত কিছু না বলে রোবটের মতো রুমে চলে গেল। মাকে মারার কথা শুনে নাহওয়ান আরও বেশি করে কাঁদতে লাগলো। মারওয়ান বলল, আরে মুশকিল তো, এত কাঁদিস কেন? নাহওয়ান বাবার ঘাড়ে মুখ লুকিয়ে বলল, মা কটা বলে না, মাকে ডাকছি তাও ওঠে না। মারওয়ান ছেলেকে চেপে ধরে বলল, তোর মা ঘুমের দেশে পাড়ি দিয়েছিল, তাই দরজা খুলতেও আজ লেট হয়ে করেছে। এত ঘুম এলো কোত্থেকে বলতো? ছেলের কথা বলতে বলতে রুমে ঢুকিতে দেখলো নিশাত মাথায় হাত দিয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলো, তুমি ঘুমের ওষুধ খেয়েছো নাকি? ছেলে ডাকেও নাকি আজ ওঠোনি, শরীর কি বেশি খারাপ? ওষুধ এনে দিতে হবে। নিশাত প্রত্যুত্তর করলো না, আগের মতোই বসে থাকলো। মারওয়ান আর না কেটে ছেলেকে রেখে ফ্রেশ হতে চলে গেল। নাহওয়ান আবার মায়ের বুকের উপরে গিয়ে শুলো। নিশাত ছেলের বুকে টেনে নিল। তার চোখের কার্নিশ পেয়ে উত্তপ্ত নোনাচল গড়িয়ে পড়ল। এই পানি ব্যথার মানসিক যন্ত্রণায় নাকি ভবিষ্যতের কোনো সঠিক সিদ্ধান্তের, তা বোঝা গেল না। জিনান খুবই মনোযোগ সহকারে ফাইল কাটছে। কম্পিউটারের কিবোর্ডে খানিক পরপর হাত চলেছে তার। নেওয়াজ কিভাবে গ্লোভস পরে যেন পরীক্ষা করেছে। মুমতাজের কোত্থেকে এসে ক্লান্ত হয়ে খালি চেয়ারে বসল। জিনান তা থেকে বলল, কি অবস্থা? কাজ কত দূর এগুলো? বেশি প্রেশার যাচ্ছে নাকি? ভালোই। বুঝলেন, সবে বুদ্ধির খেলা মিস্টার জিনান হাম। মাথা খাটিয়ে এই প্রফেশনে টিকে থাকতে হয়, না হলে একেবারে ডাক আউট হয়ে যেতে হয়। জিনান কম্পিউটারে মাউস ঘোরাতে ঘোরাতে বলল, তা তো অবশ্যই, বুদ্ধি ছাড়া এই পেশার তো কোনো ভালোই নেই। সেসব যাককে স্যার, যে কাজে পাঠিয়েছিলেন সেটা কমপ্লিট করতে পেরেছেন? কোনো তথ্য জোগাড় করতে পেরেছেন কি? অবশ্যই। আপাতত 8 তারিখ রাত 2:03 আমাদের উপস্থিত থাকতে হবে। সেখানে সম্ভবত আমাদের বহু প্রতীক্ষিত অতিথিকে আপ্যায়ন করা হবে। শালার এক একটা চক্র কি সাংঘাতিক, সবগুলো মারাত্মক। কোনটাকে ফেলে রাখা যাচ্ছে না। কোনটা রেখে কোনটাকে যে ধরবো কুল কিনারা পাচ্ছি না। আগে এই চক্রকে ধরি, তারপরে মার্ডারের কেসটা ওপেন করতে হবে। এবারে চক্রটা বেশি চালাকি করতে গিয়ে ধাঁধার মাধ্যমে আমাদের ইনভাইট করেছে। দেখা যাক কিভাবে টেক্কা দেয় এরা। জিনান তার নীলচক্ষু কুঞ্চিত করে বলল, তারা তো আর বোঝেনি আমাদের একজন ট্যালেন্টেড অফিসার আছে, যিনি বুদ্ধি দিয়ে তাদের ক্লু ধরে বাংচাল করে ফেলবেন। মুমতাজির হেসে বলল, কি যে বলেন না, আপনিও কিন্তু কম ট্যালেন্টেড নন মিস্টার। জিনান মুখ গম্ভীর করে বলল, আমি যদি ট্যালেন্টেড হতাম তাহলে তো আমি যেতাম মিস্টার। মুমতাজির রকিং চেয়ারে হেলান দিয়ে তুলতে তুলতে বলল, আর ইউ জেলাস? অফকোর্স নট।
মন্তাজির হাসলো, তারপর হাসি থামিয়ে বলল, তারপর বলুন, আর কোনো ক্লু কি পেয়েছেন ওই মার্ডার সম্পর্কে? নেওয়াজ এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুললো, ল্যাপটপে টাইপ করতে করতে বলল, আমাদের টিমের লোকেরা তথ্য দিল খুনির স্ত্রী আর একটা সন্তান আছেন। স্ত্রী সম্ভবত চাকরি করে, ভুলে হতে পারে। যেই ধুরন্ধর মাল, আসল তথ্য জোগাড় করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তারপরও যতটুকু কালেক্ট করা হয়েছে মিথ্যে মনে হচ্ছে না, কারণ সেদিন আমরাও জেনেছিলাম খুনির পরিবারের সদস্য দুইজন। জিলান কম্পিউটারের স্ক্রিন তাকিয়ে নীলাপ চক্ষু প্রসারিত করে টাইপিং করতে করতে বলল, আমারও তেমনটাই মনে হচ্ছে। মন্তাজির নিশ্চিন্ত ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তারপর কফির কাপে চুমুক দিল। কি হবে সামনে? তারা কি আদৌ কোনো সলিউশন বের করতে পারবে, নাকি অসফল হবে? সবাই এখন গোলক ধাঁধা।